হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের ইন্টারেক্টিভ ক্লাসে ফ্রি ওয়েবিনারে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা কথাবার্তা বলবো কিভাবে ডেটাবেস তৈরি করতে হয়। তো আপনার আজকে আমরা যে ফ্রি ওয়েবিনারটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের কিভাবে ডেটাবেস ডিজাইন করতে হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখানো হবে। আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন লার্ন উইথ রাব্বিলের ফাউন্ডার এবং সিইও রাব্বিল হাসান রূপন ভাইয়া। তো এই পুরো সেশন চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিও গুলো অফ রাখবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের চ্যাটে লিখে জানাবেন। আমরা ওয়েবিনারের শেষের দিকে আপনাদের চ্যাট থেকে কোশ্চেন গুলো নিব এবং ভাইয়া হচ্ছে আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দেবেন। সো দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও ভাইয়া। ওয়েল, আশা করি আমাকে আপনারা সবাই শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতেও পাচ্ছেন। শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। আজকে আমাদের যেই আলোচনার টপিক সেটা হচ্ছে ডেটাবেস ডিজাইন। ডেটাবেস ডিজাইন কি, একদম সেখান থেকে শুরু করে ডেটাবেস যখন আমরা ডিজাইন করব, সেখানে ডেটাবেস ডিজাইন করতে গেলে আমাদের কি প্রয়োজন হয় না হয়, একেবারে টপ টু বটম যতগুলো সিকোয়েন্স রয়েছে, বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি ধারাবাহিকভাবে আজকের এই সেশনে আলোচনা করব। এবং সেই সাথে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের যে কোনো যদি প্রশ্ন থাকে, সেটা হতে পারে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, হতে পারে সেটা ব্যাক ইন ডেভেলপমেন্ট, আইদার হতে পারে সেটা অ্যাপ ডেভেলপমেন্ট, কিংবা পাইথন জ্যাঙ্গ ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, লারাভেল নিয়ে হতে পারে সেটা ডট নেট নিয়ে, হতে পারে সেটা মার্ন স্ট্যাক নিয়ে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি আমাকে প্রশ্ন করবেন। আজকের এই সেশন থেকে আপনাদের মধ্যে থেকে যে কনফিউশনগুলো রয়েছে, সেই কনফিউশনগুলো নিয়েও আপনাদের সাথে আমি আলোচনা করব। তো চলেন আমাদের যেই মূল আলোচনা, সেই মূল আলোচনা আমরা শুরু করি। মূল আলোচনা শুরু করার পূর্বে জাস্ট আমি আহ, 2-1 মিনিটের মধ্যেই যেটা করব সেটা হচ্ছে ছোট্ট করে একটা ফোল্ডার রেডি করে নেই। এই ফোল্ডারের ভেতরে আমরা ওয়ান বাই ওয়ান আমাদের যেই টু ডু লিস্ট রয়েছে, সেই টু ডু লিস্ট ধরে ধরে আমরা একটা অ্যাপ্লিকেশনের কিভাবে ডেটাবেস ডিজাইন করতে হয়, ডেটাবেস ডিজাইন করতে গেলে কি কি লাগে না লাগে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলে আপনাদের সাথে আজকের এই সেশনে আলোচনা করব। এবং এই সেশন শেষে ইনশাল্লাহ ডেটাবেস কি, ডেটাবেস কেন ডিজাইন করতে হয়, ডেটাবেস ডিজাইন করতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হয়, ডেটাবেস ডিজাইন করার সময় বেশ কিছু সাইন থাকে, বেশ কিছু চিহ্ন থাকে, হ্যাঁ, সেই চিহ্নগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমার ডিটেলে আলোচনা হবে। এবং এই ডিটেল আলোচনা থেকে আশা করি আপনারা বেশ কিছু ইনস অ্যান্ড আউটস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখন চলে আসি আমরা যে আমাদের যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের জন্য আমরা আজকে একটা আপনাদেরকে আমি খুব ইজিলি একটা সেলস অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দেব। এবং সেলস অ্যাপ্লিকেশনের যে এক্সাম্পলটা দেব, সেই এক্সাম্পলটা দেওয়ার মাধ্যমে হবে কি, আপনারা ডেটাবেস যে ডিজাইন করবেন একটা অ্যাপ্লিকেশনের, কিভাবে করবেন না করবেন সেই বিষয়ে একটা সামগ্রিক যে ধারণা, সেই ধারণাও আপনারা আশা করি পেয়ে যাবেন। তো আপনাদের সাথে আমি আর বেশি ইন্ট্রো কথা না বলে স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে আমাদের যে মূল আলোচনা, সেই মূল আলোচনাতে চলে যাচ্ছি। আমি আপনাদের সাথে ইতিমধ্যে স্ক্রিন শেয়ার করে দিয়েছি। আমি আশা করি যে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো সবার শুরুতে আমরা চলেন একটা সুন্দর করে টুডু বানায় নেই। এই টুডু থেকে আমাদের আলোচনা শুরু করি। তো একেবারে প্রথম যে বিষয়, সেই প্রথম বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডেটাবেস ডিজাইন। ডেটাবেস ডিজাইন বলতে আমরা আসলে কি বুঝি, এই বিষয়টা আগে চলেন আমরা সিরিয়াসলি আপনাদের ভেতরে এই কনফিউশনটা ক্লিয়ার করে ফেলি যে ডেটাবেস ডিজাইন কি। তো দেখেন আপনারা, ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, ব্যাক ইন ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো হরহামেশাই বিভিন্ন জায়গাতে আপনারা শুনেছেন যে কেউ ফ্রন্ট ইন ডেভেলপার, কেউ ব্যাক ইন ডেভেলপার। তাহলে ডেটাবেস ডেভেলপার আসলে কারা, বা ডেটাবেস নিয়ে অ্যাকচুয়ালি কারা কাজ করছে, বা ডেটাবেস ডিজাইন করে কে? যখন আপনি অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ড নিয়ে কাজ করবেন, এই ব্যাক এন্ড নিয়ে কাজ করার জন্য অ্যাকচুয়ালি আপনাকে ডেটাবেস নিয়ে কাজ করতে হবে। ডেটাবেস ডিজাইনিং এর যেই অংশগুলো, বা ডেটাবেস ডিজাইনিং এর যেই পড়াশোনাগুলো, এই পড়াশোনাগুলো টোটালি ব্যাক এন্ডের পার্ট। তো যখন আপনি ওয়েব ব্যাকএন্ড ডেভেলপ করবেন, এখন এই যে আপনি ওয়েব ব্যাকএন্ড ডেভেলপ করবেন, এই ওয়েব ব্যাকএন্ড আপনি পাইথন জ্যাঙ্গো দিয়ে ডেভেলপ করতে পারেন, আপনি নোড জেএস দিয়ে ডেভেলপ করতে পারেন, যেটা দিয়ে ডেভেলপ করেন না কেন, এই ডেটাবেস শুরুতেই আপনাকে ডিজাইন করার যে প্রিন্সিপালগুলো, এই প্রিন্সিপালগুলো আপনাকে শুরুতেই বুঝে নিতে হবে। এখন ডেটাবেস
যখন আমরা ডিজাইন করছি, সেই ডেটাবেজ ডিজাইন করার সময় আমাদেরকে আরেকটা বিষয় শুরুতেই জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে ডেটাবেজের প্রকারভেদ। যে ডেটাবেজ আহ কি কি, বা ডেটাবেজ আমি এখানে লিখে দিচ্ছি যে ডেটাবেজ কি কি ডেটাবেজ। তো যখন আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, সেই অ্যাপ্লিকেশনের ডেটাবেজ কি এই বিষয়টা আগে জানতে হবে। সেই অ্যাপ্লিকেশনের যে ডেটাগুলো রয়েছে, ধরেন যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ধরেন আপনি ইন্টারেক্টিভ কেয়ারের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেই আপনি ঢুকেন, বা ধরেন আমার যে ওয়েবসাইট আছে এই ডেটা ওয়েবসাইটে আপনি ঢুকেন, বা ধরেন হচ্ছে প্রথম আলোর একটা ওয়েবসাইট, বা ধরেন একটা পত্রিকার ওয়েবসাইট, সে ধরেন হচ্ছে কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইট, যেই ওয়েবসাইটেই আপনি ঢোকেন না কেন বা যে ওয়েব অ্যাপ্লিকেশনে আপনি ঢোকেন না কেন, এই অ্যাপ্লিকেশনের ভেতরে কিন্তু ডেটাগুলো ফ্রন্ট এন্ডেও থাকে না, ডেটাগুলো ব্যাক এন্ডেও থাকে না, এই ডেটাগুলো কমপ্লিটলি থাকে হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেটাবেজে। এখন এই ডেটাবেজ ডিজাইন এই বিষয়টা নিয়ে অনেকেই আমরা খুব বেশি সময় না দেওয়ার কারণে হয় কি, আমাদের না হয় ফ্রন্ট এন্ড না হয় ব্যাক এন্ড, ওই যে আমরা বলি না যে অ্যাপ্লিকেশন স্কেল করতে হবে, অ্যাপ্লিকেশন ম্যানেজেবল করতে হবে, কুইক ফাস্টার করতে হবে। সো আপনার অ্যাপ্লিকেশনের একটা হিউজ সাকসেস রেট আসলে নির্ভর করে এই ডেটাবেজ ডিজাইনের উপরে। যে আপনি আপনার অ্যাপ্লিকেশনের ভেতরে যা কিছু দুচোখ দিয়ে দেখতে পান, এর সব কিছুই আসলে ডেটা। সে ধরেন ইন্টারেক্টিভ কেয়ার ওয়েবসাইটে আপনি ঢুকেছেন, এখানে দুচোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছেন ভাই, এর সব কিছুই হচ্ছে ডেটা। সো একটা অ্যাপ্লিকেশনের ভিতরে যত কন্টেন্ট দেখতে পান, আপনি যত ছবি দেখতে পান, এর মধ্যে আপনি যতগুলো ইনস অ্যান্ড আউটস দেখতে পান, যা কিছু এখানে রয়েছে, এর সবই তো ডেটা। তাহলে আপনি ফ্রন্ট এন্ডে যখন কাজ করছেন তখনও আপনি ডেটা নিয়ে কাজ করছেন, আপনি যখন ব্যাক এন্ডে কাজ করছেন তখনও আপনি ডেটা নিয়েই কাজ করছেন, আপনি যখন আবার কিনা একজন ইউজার তখনও আপনি ডেটা নিয়েই কাজ করছেন। সো এই জন্য অ্যাপ্লিকেশনের ডেটাবেস খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি ডেটাবেসকে বলি হচ্ছে অ্যাপ্লিকেশনের হৃৎপিণ্ড, যেখান থেকে হয় কি পুরো অ্যাপ্লিকেশনের ভিতরে ডেটা ফ্লো হয়। এই জন্য হচ্ছে কি, যদি ডেটাবেজের ডিজাইন সেন্স ঠিক না থাকে, তাহলে ওই ডেটাবেজের ব্যাড ডিজাইনের কারণে অ্যাপ্লিকেশনের ব্যাক ইন্টু দেখা যাচ্ছে যে ব্যাড পারফর্ম করতেছে, ফ্রন্ট ইন্টু দেখা যাচ্ছে যে ব্যাড পারফর্ম করতেছে। তো আপনার অ্যাপ্লিকেশন আসলে কতটা সুন্দর হবে, কোড কতটা রিউজেবল হবে, ম্যানেজেবল হবে, স্কেলেবল হবে, অ্যাপ্লিকেশন কতটা ফাস্ট হবে, এর ডেভেলপমেন্ট টাইম থেকে শুরু করে এর একটা হিউজ অংশ নির্ভর করে ওই ডেটাবেজ ডিজাইনের উপরে, ওই ডেটাবেজের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে সফটওয়্যারের উৎপত্তি যেটা, সেই উৎপত্তিটাই কিন্তু ডেটা থেকেই হয়। কোনো সফটওয়্যার এমনি এমনি হয় না, কোনো ওয়েবসাইট কিংবা ওয়েব ডেভেলপমেন্ট এমনি এমনি হয় না। কোনো না একটা সমস্যা সমাধান করার জন্য আমরা করি কি, নির্দিষ্ট কিছু ডেটা বা নির্দিষ্ট গ্রুপ অফ ডেটাকে ম্যানেজ করার জন্যই আসলে আমরা সফটওয়্যারগুলো বানাই, বা ওয়েবসাইট বানাই, বা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই, আপনি বা যেভাবেই বলুন না কেন ওয়েব ডেভেলপমেন্ট করি। তো অ্যাপ্লিকেশনের যে ডেটাবেজ, এই ডেটাবেজ আবার বিভিন্ন ধরনের হতে পারে। সো ডেটাবেজ কি, আমরা তো সেই বিষয়টা বুঝে গেছি। এই ডেটাবেজ আবার বিভিন্ন ধরনের হতে পারে। ডেটাবেজ হতে পারে আপনার এসকিউলাইট, ডেটাবেজ হতে পারে আপনার মাইএসকিউএল, হতে পারে আপনার এমএস এসকিউএল, ডেটাবেজ হতে পারে আপনার মঙ্গোডিবি। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ডেটাবেজের প্ল্যাটফর্ম বা ডেটাবেজ সার্ভারের বিভিন্ন নাম রয়েছে। সো আপনি এসকিউএলাইট দিয়ে কাজ করেন, মাইএসকিউএল দিয়ে কাজ করেন, কিংবা এমএস এসকিউএল দিয়ে কাজ করেন, কিংবা পোস্টগ্রি এসকিউএল দিয়েই আপনি কাজ করেন। হ্যাঁ, পোস্টগ্রি এসকিউএল দিয়ে আপনি কাজ করেন, যেটা দিয়েই আপনি কাজ করেন না কেন, আলটিমেটলি সবগুলোর ক্ষেত্রেই ওই ডেটাবেজ ডিজাইনের যে বেসিক প্রিন্সিপালটা, সেই বেসিক প্রিন্সিপালটা একই রকম থাকে। ধরেন আপনাদেরকে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। ধরেন আপনি একটা সেলস অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন, যেই সেলস অ্যাপ্লিকেশনের ভেতরে হবে কি, ইউজাররা এসে এখানে তার সাইন আপ কমপ্লিট করতে পারবে, অর্থাৎ ইউজার এসে তার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে। আবার ধরুন ইউজার এসে তার পাসওয়ার্ড রিকভারি করতে পারবে। আবার ইউজার যখন লগ ইন করবে, ইউজার লগ ইন করলে সেই ইউজারের ধরুন একটা ইউজার প্রোফাইল থাকবে। ইউজার চাইলে তার কাস্টমার সেভ করতে পারবে, পণ্যের ক্যাটাগরি সেভ করতে পারবে। কারণ যে পণ্যগুলো সে সেল করবে, সেলস করার আগে তার পণ্যের ক্যাটাগরি দরকার। তারপরে সে এখান থেকে প্রোডাক্ট বা পণ্য তৈরি করতে পারবে, ক্রিয়েট করা, রিড করা, আপডেট করা, ডিলিট করা। এরপর সে কোনো একটা প্রোডাক্ট চাইলে সেখান থেকে সেলস জেনারেট করতে পারবে। আবার ধরুন যখন কোনো একটা সেলস জেনারেট হয়ে গেল, সেলস জেনারেট হয়ে গেলে কি হবে বলেন, নিশ্চয়ই সেখানে একটা ইনভয়েস তৈরি হবে, ইনভয়েসও সে ধরেন দেখতে পারবে। আবার ধরুন শুধু ইনভয়েস দেখলেই যে হচ্ছে তা তো না, তার ডে টু ডে বা
টাইম টু টাইম বা ডেট টু ডেট তার যে সেলস রিপোর্ট, সেই সেলস রিপোর্টও তো তার তার দরকার, তাই না? তো সেলস রিপোর্টও সে জেনারেট করতে পারবে। আবার ধরুন ইউজার যদি আমার ড্যাশবোর্ডে আসে, ড্যাশবোর্ডে আসলে এই মুহূর্তে তার সিস্টেমে কতগুলো প্রোডাক্ট রয়েছে, কতগুলো ক্যাটাগরি রয়েছে, কতগুলো কাস্টমার রয়েছে, ইনভয়েস রয়েছে, তার টোটাল সেলস কত হয়েছে, টোটাল ভ্যাট কালেকশন কত হয়েছে, টোটাল কালেকশন কত হয়েছে, এই সংক্রান্ত যে সামারি, সেই সামারিটাও আমি ধরে নিলাম যে সে দেখতে পারবে। তো এই যে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন পুরোটাই আমার করতেছে কি, একটা সেলস ম্যানেজ করতেছে। তো ধরুন প্রত্যেকটা সফটওয়্যারের জন্যই আপনার অ্যাপ্লিকেশনের ডেটাবেস ডিজাইন করার আগে প্রথমে আপনার অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট আপনাকে আগে বুঝে নিতে হবে। তো দেখেন আমরা যেই ডেটাবেসটা আজকে ডিজাইন করে দেখব স্টেপ বাই স্টেপ, বা বোঝার চেষ্টা করব, সেটার জন্য প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টটা জানতে হবে। উইদাউট অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট আপনি ডেটাবেস ডিজাইন করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি কোথায় কি নিয়ে কাজ করবেন সেটাই তো জানেন না। তাহলে হচ্ছে কি, আমাদের অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট কি? কোনো একটা সেলস ম্যানেজ করার জন্য, বা কোনো একটা ইনভেন্টরি ম্যানেজ করার জন্য, বা সেলস ইনভেন্টরি, বা পয়েন্ট অফ সেল, কারণ এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে বিভিন্ন জন বিভিন্ন নামে আবার ডাকে। তো যে যে নামেই ডাকুক না কেন, সেলস অ্যাপ্লিকেশন বা সেলস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। তাহলে এখানে হচ্ছে কি, আপনার ইউজারের প্রোফাইল বলে একটা ডেটা নিয়ে আপনি কাজ করবেন। সো শুরুতেই ডেটাবেস ডিজাইনের একেবারেই প্রথমেই হাত দেওয়ার আগে আমাদেরকে করতে হবে কি, আমরা যেই ডেটাবেসটা ডিজাইন করব সেখানে কি কি ডেটা নিয়ে বা কি কি ফিচার নিয়ে আমরা কাজ করব, ওই অ্যাপ্লিকেশনের ভিতরে কি কি ফিচার নিয়ে কাজ হবে, সেই অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট বা যদি আমরা বলি বা ফিচার্স, প্রথমে আপনাকে সেই ফিচার্সগুলো ঠিকঠাক করে নিতে হবে। তাহলে আমরা যদি এই অ্যাপ্লিকেশনটার কথা চিন্তা করি যে আমরা এরকম একটা অ্যাপ্লিকেশনের ডেটাবেস ডিজাইন করব, তাহলে কি কি ফিচার রয়েছে আমরা যদি এক নজরে দেখে নেই। শুরুতেই কিন্তু আমরা প্রোফাইলের যেই ফিচারটা, সেই প্রোফাইলের ফিচারটা পেয়েছি। এখন দেখেন, প্রোফাইল যে ফিচারটা নিয়ে আপনি কাজ করছেন, এই ফিচারের মধ্যে কি কি ডেটা নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি কি কি ডেটা নিয়ে কাজ করছেন? এর মধ্যে আপনি ইমেইল অ্যাড্রেস নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি এখানে লিখে দিলেন ইমেইল অ্যাড্রেস। সো প্রথমে আপনি করবেন কি, আপনি কি কি ফিচার নিয়ে কাজ করতেছেন সেই ফিচারগুলো অ্যাপ্লিকেশনের আগে হাতে কলমে, খাতা কলমে যে এমনি পারেন ভাই লিখে নেবেন আগে। তারপরে অ্যাপ্লিকেশনের আপনি ইউজারের আপনি লাস্ট নেম নিয়ে কাজ করবেন এই ধরনের একটা অ্যাপ্লিকেশন বানাতে গেলে। মোবাইল নাম্বার নিয়ে কাজ করবেন। তারপরে ইউজারের প্রোফাইল নামে যে ফিচারটা রয়েছে, এই ফিচারের ভেতরে আপনি পাসওয়ার্ড নিয়ে কাজ করবেন। তাহলে শুধুমাত্র ফিচার্স নয়, সেই সাথে ওই ফিচারের যে ডিটেলটা, এই ডিটেলটাও শুরুতে আপনি লিখে ফেলবেন। এই ধরনের যে কোনো অ্যাপ্লিকেশন বানানোর জন্য, এখানে যদিও আপনাদেরকে আমি একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ইন টু ইন প্রসেসগুলো কি হয়, বাট যখন আপনি নিজে নিজে করবেন তখন ঠিক একইভাবে করবেন আপনি। যে শুরুতেই কি, অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট এবং ফিচার্স, এবং সেই ফিচার্সের ভেতরে কি কি ফিল্ড রয়েছে, ফিচার্স অ্যান্ড ফিল্ডস, ফিচার্স অ্যান্ড ডেটা টাইপস বা ডেটা, ফিচার্স অ্যান্ড ডেটা। যেরকম আমার প্রোফাইল নামে যে ফিচারটা রয়েছে, এই ফিচারটা কি করবে, আমার ইমেল অ্যাড্রেস, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল, পাসওয়ার্ড, এই ডেটাগুলো নিয়ে এই ফিচারটা আমার কাজ করবে। এরপরে আসেন আমার এই অ্যাপ্লিকেশনের মধ্যে আর কি কি ফিচার আছে। আরেকটা ফিচার রয়েছে কি, এই ফিচারের নাম হচ্ছে আমার কাস্টমার ফিচার। এখন এই ফিচারগুলো আপনি কিভাবে আসলে পাবেন? যখন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় নিশ্চয়ই আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন। সো অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট, ফিচার্স, ডেটা কি হবে না হবে, এই বিষয়গুলো আসবে আসলে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনের সাথে। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখে রাখতে পারি যে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট কমা ফিচার্স কমা ডেটা এবং ক্লায়েন্ট ক্লায়েন্ট ডিসকাশন। কারণ কোনো একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন আপনি যখন বানাবেন, তখন নিশ্চয়ই আপনি ক্লায়েন্টের সঙ্গে সে কি চায় না চায়, কি কি ফিচার চায়, সেই ফিচারের ভেতরে স্পেসিফিক ভাবে সে কি কি বৈশিষ্ট্য দেখতে চায়, এগুলো নিয়ে অবশ্যই আপনার ক্লায়েন্টের সাথে হবে কি, আপনার একটা মুক্ত আলোচনা হবে, তাই তো? আর এই মুক্ত আলোচনা থেকেই অ্যাকচুয়ালি হবে কি, এই বিষয়গুলো উঠে আসবে। যেরকম প্রোফাইল ফিচারে আমার ক্লায়েন্ট কি কি চায় আমি সেগুলো নোট ডাউন করে ফেললাম। তারপরে আমি একটা ফিচার নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কাস্টমার। সো এই ফিচারের জন্য ক্লায়েন্ট আমার কি কি চায়, ধরেন সে এই ফিচারের জন্য কাস্টমারের নাম, ইমেল, মোবাইল নাম্বার, এই তিনটা তথ্য চায়। যে তার দোকানের জন্য বা তার সেলস ম্যানেজ করার জন্য কাস্টমারের নাম, কাস্টমারের ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে কাস্টমারের যে মোবাইল নম্বর আছে, সেই মোবাইল নম্বর হলেই তার হয়ে যাবে। এই জন্য তার এই তিনটা ফিচার দরকার। এখন যদি ক্লায়েন্টের আরো একটা দুইটা ফিচার কম বেশি হয়, তাহলে এখানে আপনি কম বেশি করে ফেলবেন। সে ধরেন সে কাস্টমারের অ্যাড্রেসও দরকার, তখন আপনি এখানে কাস্টমারের অ্যাড্রেসও এখানে লিখে ফেলে দিলেন, বিষয়টা এরকম। এরপরে
এই অ্যাপ্লিকেশনের জন্য এখন এই আবার বলতেছি আমি যে এটা কিভাবে আসবে। এটা আসবেই হচ্ছে আপনার এই ক্লায়েন্ট ডিসকাশনের মাধ্যমে, ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করে 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 আপনাকে রিকোয়ারমেন্ট গুলোকে ফিক্স করে ফেলতে হবে। রিকোয়ারমেন্ট যতক্ষণ পর্যন্ত ফিক্স হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেটাবেস ডিজাইন করা যাবে না। আপনার কাছে মনে হতে পারে যে আমার কাছে ডেটাবেস ডিজাইনের টুলস আছে, এটা আছে সেটা আছে, কিচ্ছু হবে না। সো শুরুতেই আমরা এই ধরনের করবো কি, ক্লায়েন্টের কাছ থেকে কথা বলে 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 কি কি ফিচার্স নিয়ে কাজ করতে হবে বা কি কি রিকোয়ারমেন্টস দরকার, সেই রিকোয়ারমেন্ট গুলো প্রথমেই আমরা এভাবে ঠিকঠাক করে ফেলবো। যেরকম এখন আপনাদের সঙ্গে আমি ঠিক আপনাদের সাথে আমি ঠিক ওইভাবেই আলোচনাগুলো করছি। যে আলোচনাটাই আপনি যখন বাস্তব জীবনে গিয়ে ডেটাবেস ডিজাইন করবেন, ঠিক এই আলোচনাটাই হবে আমার সাথে হবে না, তখন হবে হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে। এরপরে আসেন, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আরেকটা ফিচার দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে ক্যাটাগরি। তাহলে সে কি চায়, আমার সেলস অ্যাপ্লিকেশনে আমার ক্লায়েন্ট ক্যাটাগরি ম্যানেজ করতে চায়। ক্যাটাগরি কি থাকবে, ক্যাটাগরির শুধুমাত্র সে নেম চায়, যে ক্যাটাগরির নাম থাকলেই হবে, জাস্ট এতটুকু। তারপরে এই সেলস অ্যাপ্লিকেশনের জন্য আমার আরো একটি ফিচার দরকার, আমার আরেকটা ফিচার দরকার হচ্ছে প্রোডাক্ট। এই জায়গায় আপনাকে ক্লায়েন্ট কি চায় সেইটার উপরে বেস করে আসলে এটা এই ফিচারগুলো ঠিক করতে হবে। তাহলে পরের ফিচারের নাম প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্ট ফিচারের ভেতরে ক্লায়েন্ট আবার কি কি ডেটা নিয়ে কাজ করাতে চায়, আমরা একটু প্রোডাক্ট ফিচারটা দেখে নেই। সো আপনি করবেন কি, ক্লায়েন্টের সাথে কথা বলে 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 এই ফিচারগুলো ঠিকঠাক করে ফেলবেন। যেরকম সে প্রোডাক্টের একটা ক্যাটাগরি নিয়ে কাজ করাতে চায়, প্রোডাক্টের নাম চায়, তারপরে প্রোডাক্টের প্রাইস চায়, তারপরে আমি এখানে লিখে ফেললাম যে সে প্রোডাক্টের ইউনিট চায়, তারপরে সে প্রোডাক্টের একটা ইমেজও চায়। এখন কিছু কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টের জন্য হয়তো বা ইনপুট ফিল্ড আরো দুই চারটা কম বেশি হতে পারে, ইনপুট ফিল্ড দুইটা বাড়তেও পারে, ইনপুট ফিল্ড দুইটা কমতেও পারে, তাই তো? এরপরে ক্লায়েন্টের সাথে আবার আপনি কথা বলেন যে ঠিক আছে, তোমাকে আমি প্রোফাইল দেবো কাস্টমারের, তোমাকে আমি ক্যাটাগরি দেবো, তোমাকে আমি প্রোডাক্ট দেবো, এবার তুমি কি চাও। এবার নিশ্চয়ই আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা হবে যে আমি এবার সেলস ক্রিয়েট করতে চাই। তো যখন সেলস নিয়ে কাজ করব, সেলস নিয়ে কাজ করার সময় দেখেন এখানে ক্লায়েন্ট কি চায়। ক্লায়েন্ট নিশ্চয়ই সেলস নিয়ে কাজ করতে গেলে একটা ইনভয়েস তৈরি করতে চায়। সো আমরা বলতে পারি যে সেলস নিয়ে কাজ করা মানে হচ্ছে সোজা কথা ইনভয়েস নিয়ে কাজ করা। এখন সেই প্রোডাক্টটাকে সে বিক্রি করবে, তো প্রোডাক্ট বিক্রি করতে গেলে তার একটা ইনভয়েস দরকার। তো আমরা যদি একটা ইনভয়েস চিন্তা করি যে একটা ইনভয়েসের ভিতরে কি কি ডাটা থাকে, একটা ইনভয়েসের ভিতরে কিন্তু কাস্টমারের ডাটা থাকে, বিল্ড টু, যে কোন কাস্টমারের নামে আসলে সেই ইনভয়েসটা তৈরি করা হয়েছে। সো এখানে আমি লিখে দিলাম যে হচ্ছে কাস্টমার ডেটা। একটা ইনভয়েসের ভেতরে অবশ্যই কাস্টমার ডেটা থাকবে, যে কোন কাস্টমারের জন্য সেই ইনভয়েসটা তৈরি করা হয়েছে। এরপরে ইনভয়েসের ভেতরে নিশ্চয়ই একটা ডেট থাকবে, যে কোন ডেটে সেই ইনভয়েসটা তৈরি হয়েছে। এছাড়া ইনভয়েসের টোটাল অবশ্যই থাকবে, যে ইনভয়েসের টোটাল কত টাকার ইনভয়েস, পেয়েবল কত, তারপরে হচ্ছে যে ইনভয়েসটা নিয়ে কাজ করা হচ্ছে সেই ইনভয়েসের জন্য ভ্যাট কত, সেই ইনভয়েসের জন্য আপনার যে ডিসকাউন্ট, সেই ডিসকাউন্ট কত। এছাড়া ইনভয়েসের ভিতরে প্রোডাক্ট লাগবে, কারণ এমনি এমনি তো আর একটা ইনভয়েস তৈরি হবে না। দুইটা চারটা পাঁচটা প্রোডাক্ট যদি কেনা বেচা হয় তাহলেই না ইনভয়েসটা তৈরি হবে। তাহলে ইনভয়েসের ডেটার রিকোয়ারমেন্ট হয়ে গেল। সো এইভাবে ধরেন আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে একটা সেলস ম্যানেজ করার জন্য এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ফিচার দরকার। আর পাঁচটা ফিচারের জন্য কি কি ডেটা দরকার সেই ডেটাগুলো আপনি ঠিকঠাক করে নিলেন। এরপরে আপনি ডেটাবেস ডিজাইন করা শুরু করবেন। তো ডেটাবেস ডিজাইন করার আগে আপনি প্রোফাইল ফিচার নিয়ে ডেটাবেস বানাবেন, কাস্টমারের ফিচার নিয়ে ডেটাবেসে টেবিল বানাবেন, ক্যাটাগরির ফিচার নিয়ে, প্রোডাক্টের ফিচার নিয়ে, ইনভয়েসের ফিচার নিয়ে। তো এই জায়গায় আপনি আগে ঠিক করে নেবেন যে আপনার সিকোয়েন্স। কারণ অনেক সময় হতে পারে কি, আপনার যেই ক্লায়েন্টের সঙ্গে কথোপকথন বা আলোচনা, সেখান থেকে রিকোয়ারমেন্টগুলো হয়তো বা আপনার সিরিয়ালি নাও আসতে পারে, হয়তো বা কোনো একটা রিকোয়ারমেন্ট আগে এসেছে পরে এসেছে। তো যেভাবে আসুক না কেন আপনাকে সিকোয়েন্স, আমি আবারও বলছি, এখান থেকে আপনাকে সিকোয়েন্স ঠিক করে নিতে হবে, যে আপনি ডেটাবেসটা যে ডিজাইন করবেন কোন কাজটা আগে। বা আমি এখানে যদি এভাবে লিখি তাহলে আমি আশা করি আরো বুঝতে সুবিধা হবে। ফিচার সিকোয়েন্স, ফিচারের সিকোয়েন্স, যে কি কি ফিচার নিয়ে আপনি কাজ করছেন, কোন ফিচারটা আপনার আগে থাকবে, কোন ফিচারটা আপনার পরে থাকবে, এই ফিচারের সিকোয়েন্স করতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
কারণ ধরেন আপনার সাথে র্যান্ডমলি ক্লায়েন্টের আলোচনা হবে, আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে এইভাবে লিখেছি, আসলে বিষয়টা মোটেও এরকম বাস্তবে হয় না। বাস্তবে হয় কি, ক্লায়েন্টের সঙ্গে এই আলোচনাগুলো একটু র্যান্ডম হয়। কারণ ক্লায়েন্ট নিশ্চয়ই আপনার সফটওয়্যার বোঝে না, প্রোগ্রামিং বোঝে না। সো এইভাবে হয়তো একটা র্যান্ডম আলোচনা ক্লায়েন্টের সঙ্গে আপনার হবে, সেখানে বিভিন্ন ফিচার্সে সে কি কি ডিমান্ড আছে, তার কি চায় না চায়, সেগুলো আপনি নোট ডাউন করে ফেলবেন। কিন্তু আপনি যখন ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন, তখন অবশ্যই আগে ফিচারের একটা সিকোয়েন্স আপনাকে তৈরি করে নিতে হবে, যে আসলে কোন ফিচারের পরে কোন ফিচার আসা উচিত। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমরা যদি এই অ্যাপ্লিকেশনটার কথা চিন্তা করি, যে ডেমো অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে ইউজার যদি রেজিস্ট্রেশন করতে না পারে, লগ ইন রেজিস্ট্রেশনই যদি করতে না পারে, হ্যাঁ, লগ ইন রেজিস্ট্রেশনই যদি ইউজার করতে না পারে, তাহলে ওই ইউজার কোনো ক্যাটাগরি কাস্টমার কিচ্ছু ক্রিয়েট করতে পারবে পারবে না। সো আগে তাকে লগ ইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। সে যদি লগ ইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারে, দেন না তার বাকি কাজকর্ম, আদারওয়াইজ কিন্তু কোনো কাজকর্ম তার হবে না। অর্থাৎ শুরুতেই আগে প্রোফাইল ম্যানেজ করতে হবে। যদি ইউজারের প্রোফাইল আমরা ম্যানেজ করি, এই প্রোফাইল যদি ম্যানেজ করতে পারি, তাহলে ইউজারের আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করাতে পারবো, ফরগেট পাসওয়ার্ডের কাজগুলো করাতে পারবো, এবং ইউজারকে আমরা লগ ইন করাতে পারবো, যদি আমাদের ইউজারের প্রোফাইল ম্যানেজমেন্ট আগে হয়। সো প্রোফাইলের ডাটাবেজ নিয়ে প্রথমে আপনাকে কাজ করতে হবে। কেননা যদি ইউজার লগ ইন করতেই না পারে, তাহলে তো ইউজারের অন্যান্য যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আসার কোনো প্রশ্নই আসে না। আবার একটু চিন্তা করে দেখেন তো, যদি ক্যাটাগরি না থাকে, তাহলে কিন্তু ইউজার চাইলেই প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবে না। কেননা প্রোডাক্ট ক্রিয়েট করতে গেলে তার একটা স্পেসিফিক ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। প্রোডাক্ট তৈরি করতে গেলে তাকে একটা স্পেসিফিক ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমি প্রোডাক্টের ডেটাবেসটা আগে বানাবো, ক্যাটাগরির ডেটাবেসটা পরে বানাবো, তাহলে হবে না। কিন্তু কেন হবে না? কারণ উইদাউট ক্যাটাগরি কোনো প্রোডাক্ট তৈরি হতে পারে না। আবার আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি ইনভয়েসের টেবিলটা বা ইনভয়েসের ডেটাবেসটাকে আগেই বানায় ফেলবো, বা ইনভয়েসের টেবিলগুলোকে আগেই তৈরি করে ফেলবো, তাও কিন্তু হবে না। কেন হবে না দেখেন, যখন আপনি একটা ইনভয়েস তৈরি করতে যাবেন, তখন অবশ্যই আপনার প্রোডাক্ট প্রোডাক্ট দরকার, যে আপনি কোন প্রোডাক্টটা আসলে বিক্রি করতেছেন। ইনভয়েস তৈরি করতে গেলে আপনার একটা প্রোডাক্ট লাগবে আগে, যে কোন প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন। প্রোডাক্ট না থাকলে তো ইনভয়েস হবে না। আবার ইনভয়েস তৈরি করতে গেলে একটা কাস্টমারও আপনার থাকতে হবে, যে কাস্টমার না থাকলেও তো আবার ইনভয়েস তৈরি করা যাবে না। তাহলে যদি শুরুতেই আপনি এরকম র্যান্ডম চিন্তা আপনি করেন, যে আপনি আগেই ইনভয়েসের ডেটাবেজের ডিজাইন নিয়ে কাজ করবেন, টেবিল নিয়ে কাজ করবেন, বা ডেটা কি থাকবে না থাকবে সেগুলো নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই জায়গায় গিয়ে হেরে যাচ্ছেন। কেননা উইদাউট প্রোডাক্ট, উইদাউট কাস্টমার আপনার ইনভয়েস ক্রিয়েট করা সম্ভব নয়। এখন প্রোফাইল তো তৈরি হয়ে গেল, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে একটা ইনভয়েস জেনারেট করা, বা ইনভয়েস পর্যন্ত আমার ক্লায়েন্টকে পাঠিয়ে দেওয়া। তাহলে লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগেট পাসওয়ার্ড এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলের ডাটাবেস ডিজাইন যদি আমি করি, তাহলে সেখান থেকে আমার লগ ইন, সেখান থেকে আমার আমি এখানে ফিচার্সগুলোর ছোট ছোট যে নামগুলো, সেই নামগুলো লিখে ফেলি রেজিস্ট্রেশন। তারপরে আমি এখানে লিখছি পাসওয়ার্ড রিকাভার, এবং প্রোফাইল আপডেটের মতো যে ফিচার্সগুলো আছে, সেই ফিচার্সগুলো আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আপনাকে দেখেন, প্রোডাক্ট, আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা। কার কাছে সেল করা? কাস্টমারের কাছে সেল করা। তাহলে এরপরে আপনার ডেস্টিনেশন হচ্ছে ক্যাটাগরি তৈরি করা। কারণ ক্যাটাগরি যদি আপনি তৈরি না করেন, তাহলে প্রোডাক্ট তৈরি করতে পারবেন না। আর প্রোডাক্ট তৈরি করতে না পারলে প্রোডাক্ট সেলসও করতে পারবেন না। আবার সেলস করার আগেই কিন্তু আপনাকে কাস্টমারটা তৈরি করতে হবে। সো ক্যাটাগরি আপনি কি করবেন? ক্যাটাগরিতেও কাস্টমার বা আপনার ক্লায়েন্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবে, ক্যাটাগরি আপডেট করতে পারবে, ক্যাটাগরি ডিলিট করতে পারবে, তারপরে হচ্ছে ক্যাটাগরি রিড করতে পারবে, অর্থাৎ ক্রুড অপারেশন চালাতে পারবে কিসের উপরে? ক্যাটাগরির উপরে। এখন আসেন, ক্যাটাগরি যখন আপনার ক্রিয়েট হয়ে গেছে, দেন তারপরে না আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, আদারওয়াইজ প্রোডাক্ট নিয়ে কাজ করা সম্ভব নয়। তাহলে আপনি এখানে সিকোয়েন্স তৈরি করে ফেললেন, যে আমি ক্যাটাগরি নিয়ে কাজ করে ফেলেছি, বেশ ভালো কথা, এবার আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব। প্রোডাক্টেও দেখেন সে কি করছে, প্রোডাক্টেও কিন্তু সেই ক্রুড অপারেশনটাই চালাচ্ছে, যে ক্রিয়েট, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই কাজগুলো কিন্তু প্রোডাক্টের মধ্যেও করছে। অর্থাৎ প্রোডাক্টের ভিতরেও সে আসলে ক্রুড কোঅপারেশন নিয়েই কাজ করবে। এরপরে আসেন, এই প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে।
সো প্রোডাক্ট বিক্রি যদি আমি করতে চাই তাহলে ইনভয়েস লাগবে, কিন্তু ইনভয়েস তৈরি করার জন্য আমার আর কোন কোন স্টেপ পার করা দরকার, আমার কাস্টমার নিয়ে কাজ করা দরকার। আমার যদি কাস্টমারই না থাকে তাহলে তো আমি ইনভয়েস ক্রিয়েট করতে পারবো না, কার নামে ক্রিয়েট করব। আবার আমরা যদি একটু কাস্টমারের মধ্যেও দেখি যে কাস্টমারের মধ্যে কি কি ফিচার্স রয়েছে, এই কাস্টমারের ভেতরেও কিন্তু আবার ওই ঘুরিয়ে ফিরে এই ক্রুড ফিচারটাই রয়েছে, যেটাকে আমি বলছি ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এইভাবে আপনার কমন সেন্স থেকে আপনাকে ফিচার সিরিয়ালাইজেশন বা ফিচারের যে সিকোয়েন্স আছে, যে কোনটার পরে কোনটা হবে, এই জিনিসটা ঠিক করে নিতে হবে। কেননা ডেটাবেস তৈরি করার ক্ষেত্রে কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ কোন ডেটাটা আগে নিয়ে কাজ করতে হবে, কোন ডেটাটা নিয়ে পরে কাজ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসি যে আমার ইনভয়েস নিয়ে কাজ করছি। সো ইনভয়েস নিয়ে যখন আমরা আবার কাজ করব, এখানে আমি লিখে ফেলছি ইনভয়েস। ইনভয়েসের ভিতরে কি কি ফিচার রয়েছে দেখেন। ইনভয়েসের ভিতরে কিন্তু কোনো আপডেট ফিচার নাই, কারণ ইনভয়েসে আপডেট হয় না। আসলে একটা ইনভয়েস হয়ে গেছে, ঠিক আছে, একবার হয়ে গেছে হয়ে গেছে, এরপরে ওটা ডিলিট করে দিয়ে দরকার হলে আপনি নতুন করে ইনভয়েস তৈরি করতে পারবেন, কিন্তু ইনভয়েস একবার টাকা পয়সার ব্যাপার হয়ে গেলে ওটাকে চেঞ্জ করতে পারবেন না আপনি। সো এখানে ইনভয়েসের ক্ষেত্রে আমাদের কি কি ফিচার রয়েছে, ইনভয়েসের ক্ষেত্রে যদি আমরা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটে যাই, ক্রিয়েট, ডিলিট এবং রিড ফিচার রয়েছে। তাহলে ফিচারের সিকোয়েন্সটা আপনি তৈরি করে ফেললেন। এখন ডেটাবেস ডিজাইন করার আগে, ডেটাবেস ডিজাইন করার আগে ফিচারের সিকোয়েন্স হয়ে গেলে ডেটাবেস, বা আমি এখানে লিখছি ডেটাবেস, ডেটাবেস ডেটাবেস ডিজাইন, ডিজাইন সিম্বল। ডেটাবেস ডিজাইন করার জন্য কিছু সিম্বল আছে বা কিছু সাইন আছে, সাইন, সিম্বল মানে চিহ্ন আছে। এই চিহ্নগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। ডেটাবেস ডিজাইন করার জন্য কি কি চিহ্ন রয়েছে আমি একটু বলি। 1 to 1, আমি এখানে লিখে ফেলছি 1 to 1 একটা চিহ্ন আছে। তারপরে হচ্ছে 1 to many, 1 to, আমি এখানে লিখে ফেলছি 1 to many চিহ্ন রয়েছে। তারপরে হচ্ছে ম্যানি, ম্যানি, আমি এখানে আবারও লিখছি ম্যানি চিহ্ন রয়েছে। তো চিহ্নগুলো আমরা কিভাবে বুঝবো, আগে চিহ্নগুলো বোঝার চেষ্টা করি যে আমরা ডেটাবেস ডিজাইন করতে গেলে কি কি চিহ্ন দরকার। আপনি যদি জাস্ট একটু গুগলে সার্চ করেন যে হচ্ছে ডেটাবেস, ডেটাবেস রিলেশনশিপ সাইন, এগুলোকে আমরা বলি হচ্ছে রিলেশনশিপ সাইন। আপনি যদি ডেটাবেস রিলেশনশিপ সাইন লিখে গুগলে সার্চ করেন, ডেটাবেস ডিজাইন করতে গেলে কি কি চিহ্নের প্রয়োজন হয় সে চিহ্নগুলো আপনি পেয়ে যাবেন। দেখেন, চলেন আমরা এই চিহ্নগুলোর সাথে পরিচিত হয়ে নেই যে এই চিহ্নগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ইআরডি ডায়াগ্রাম। কারণ যখন আপনি ডেটাবেস ডিজাইন করবেন আসলে আপনি একটা ইআরডি ডায়াগ্রাম তৈরি করবেন। হ্যাঁ, আপনি অ্যাকচুয়ালি একটা ইআরডি ডায়াগ্রাম তৈরি করতে চলেছেন। এখন ইআরডি ডায়াগ্রাম তৈরি করতে গেলে ইআরডি ডায়াগ্রামের জন্য এরকম অসংখ্য সিম্বল রয়েছে। এই সিম্বলগুলো বা রিলেশনশিপ সিম্বল যেগুলো, এই সিম্বলগুলো আপনাকে শুরুতে বুঝতে হবে। হ্যাঁ, তো চলেন এই সিম্বলগুলো আমরা বোঝার চেষ্টা করি। এটার জন্য আমরা জাস্ট গুগল থেকে একটা ইমেজ থেকে আমরা এটা দেখে নিচ্ছি। আপনি গুগলে সার্চ করলে এরকম অসংখ্য ইমেজ পাবেন, যেই ইমেজগুলো দিয়ে আপনি এই সিম্বলগুলো এখানে দেখে নিতে পারেন। যেরকম দেখেন, ওয়ান রিলেশনশিপ, আমরা যখন আজকে ডেটাবেস ডিজাইনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করছি, তখন ধীরে 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 আমরা রিলেশনশিপটা বুঝে যাব। হ্যাঁ, সো আজকের এই ওয়েবিনারটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হতে চলেছে, যারা বিশেষ করে ডেটাবেস সম্পর্কে শুরুতেই একটা অবজারভেশন নিতে চান বা শুরুতেই একটা 360 ডিগ্রি, আমি বলবো যে সামারি হয়ে যাবে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের। সো চিহ্নগুলোর সাথে চলেন আমরা পরিচিত হই যে ডেটাবেস ডিজাইন করতে গেলে কি কি সাইন লাগে। এই যে একটা পারপেন্ডিকুলার লাইন দেখতে পাচ্ছেন, পারপেন্ডিকুলার একটা লাইন, দ্যাট ইজ কল্ড পারপেন্ডিকুলার লাইন। হ্যাঁ, জাস্ট একটা খাড়া টান, এইটা দিয়ে বোঝানো হয় ওয়ান রিলেশনশিপ। ওয়ান রিলেশনশিপ, ওয়ান রিলেশনশিপ বিষয়টা কি রকম, যেরকম ধরেন একটা বয়ফ্রেন্ডের যদি একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে সেটাকে আমরা বলছি ওয়ান রিলেশনশিপ। আবার এই যে আরেকটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, তিন কাটা, এটাকে বলে ক্রসফুট সাইন, ক্রসফুট, এটাকে বলে হচ্ছে ক্রসফুট সাইন। তো যখন এরকম ক্রসফুট সাইন থাকবে তখন এটাকে আমরা বলি হচ্ছে মেনি রিলেশনশিপ, তখন এটাকে বলি আমরা মেনি রিলেশনশিপ। এরপরে দেখেন দুইটা পারপেন্ডিকুলার লাইন আছে, এভাবে যদি দুইটা পারপেন্ডিকুলার লাইন থাকে তখন এটাকে আমরা বলি, দুইটা পারপেন্ডিকুলার লাইন যদি থাকে তখন আমরা সেটাকে বলি অনলি ওয়ান রিলেশনশিপ। মানে বিষয়টা এরকম,
যে ওয়ান রিলেশনশিপ মানে একটা বয়ফ্রেন্ডের একটাই গার্লফ্রেন্ড আছে, সেটা হচ্ছে ওয়ান রিলেশনশিপ। কিন্তু যদি এমন হয় একটা বয়ফ্রেন্ডের অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তখন সেটাকে আমরা বলি মেনি রিলেশনশিপ, মেনি রিলেশনশিপ। আবার ধরেন এরকম হলো যে বিয়ে হয়ে গেছে, এখন বিয়ে যখন হয়ে যাবে তখন তো আর অনেকগুলো গার্লফ্রেন্ড থেকে লাভ নাই, একটা গার্লফ্রেন্ডকেই বিয়ে করতে হবে। তখন তার গার্লফ্রেন্ড অনেকগুলো থাকার কোনো সম্ভাবনা নাই, একটাই। তখন আমরা সেটাকে বলছি অনলি ওয়ান রিলেশনশিপ। রিলেশনশিপের এই প্রকারভেদগুলো আপনাদের এখান থেকে জানা হয়ে যাচ্ছে। তাহলে ডেটাবেস ডিজাইন সিম্বল এবং এবং রিলেশনশিপ বুঝতে হবে, এবং রিলেশনশিপ, আমরা এবার কিন্তু সেই রিলেশনশিপটাই বোঝার চেষ্টা করতেছি। এরপরে আসেন, আরেকটা সাইন আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে সার্কেল। এই সার্কেলটাকে বলা হয় জিরো, জিরো, জিরো। এরপর একটা পারপেন্ডিকুলার লাইন দেখতে পাচ্ছি আমরা, জিরো আর ওয়ান রিলেশনশিপ, এটাকে বলে জিরো আর ওয়ান। জিরো মানে হচ্ছে সেখানে রিলেশনশিপ থাকতেও পারে, নাও থাকতে পারে। আর যদি থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে একটা পারপেন্ডিকুলার লাইন, একটা পারপেন্ডিকুলার লাইন মানে হচ্ছে ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ জিরো আর ওয়ান রিলেশনশিপ। মানে রিলেশনশিপ সেখানে যদি থাকে তাহলে একটা থাকবে আর নাও থাকতে পারে। এরপর বলা হচ্ছে ওয়ান আর মেনি রিলেশনশিপ। এখানে দেখেন প্রথমে একটা পারপেন্ডিকুলার লাইন, একটা পারপেন্ডিকুলার লাইন মানে হচ্ছে ওয়ান। আর এরপরে ক্রসফুট, ক্রসফুট মানে হচ্ছে মেনি, অর্থাৎ ওয়ান আর মেনি রিলেশনশিপ। এরপরে আসি আমরা পরের চিহ্নটা, যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেল। এই সার্কেল বলতে বোঝানো হচ্ছে জিরো রিলেশনশিপ। তারপরে একটা ক্রসফুট দেখতে পাচ্ছি আমরা, ক্রসফুট মানে হচ্ছে মেনি রিলেশনশিপ। মানে রিলেশনশিপ যদি থাকে সেটা নাও থাকতে পারে, আর যদি থাকে সেটা অনেকগুলোও হতে পারে। তাহলে চলেন তো এই বিষয়গুলোকে আমরা একটু মজা করে বলি। যে একটা ছেলের একটা গার্লফ্রেন্ড আছে, সেটাকে আমরা বলছি ওয়ান রিলেশনশিপ। কিন্তু একটা ছেলের অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তখন সেটাকে আমরা বলছি মেনি রিলেশনশিপ। এখন এবার আমরা বলছি যে একটা ছেলের একটা বউ আছে, তো একটা ছেলে তো একটাই বউ হবে, অনেকগুলো হওয়ার সম্ভাবনা নাই, একটাই হবে শুধু, অনেকগুলো কখনোই হবে না, তখন আমরা বলি অনলি ওয়ান রিলেশনশিপ। আবার যদি এরকম হয় যে ওর গার্লফ্রেন্ড আছে কিনা জানা নাই, কিন্তু থাকলেও একটা থাকতে পারে, তখন আমরা বলছি জিরো আর অন রিলেশনশিপ। আবার এরকম যদি হয়, হ্যাঁ ওর তো গার্লফ্রেন্ড একটা আছেই, অনেকগুলোও থাকতে পারে, এভাবে যদি কথাটা বলি আমি, তখন বলছি ওয়ান আর মেনি রিলেশনশিপ। আবার বললাম যে ওর যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে একটাও থাকবে না, কিন্তু থাকলে অনেকগুলো থাকবে, তখন এই সিনারিওটাকে আমরা বলছি জিরো টু মেনি রিলেশনশিপ, জিরো আর মেনি রিলেশনশিপ। যে না থাকলে ভাই একটাও নাই, কিন্তু যদি থাকে তাহলে অনেকগুলো থাকতে পারে। সো এই যে রিলেশনশিপগুলো রয়েছে, এই রিলেশনশিপগুলো ব্যবহার করে, এই রিলেশনশিপগুলো ব্যবহার করে আমরা করব কি, ডেটাবেজ ডিজাইন করব। সো ডেটাবেজের ডিজাইন করার আগে শুরুতেই আমাদেরকে বুঝতে হবে যে ডেটাবেজের টেবিল, ভালো করে বোঝার চেষ্টা করেন। ডেটাবেজের টেবিল, তাহলে আমরা যখন প্রোফাইল নিয়ে কাজ করছি, এখানে প্রোফাইল মানে হচ্ছে কিন্তু ইউজার। এখন ডেটাবেজের এই টেবিলের যেই ভিজুয়াল ডিজাইনটা, এই ভিজুয়াল ডিজাইনটা যখন আপনারা করবেন, আপনারা ভাই এটা যে বিভিন্ন ড্রয়িং টুল আছে, ফিগমা থেকে শুরু করে আপনার অ্যাডোবি এক্সডি থেকে শুরু করে অনেক টুল আছে, এরকম টুল ইউজ করেও আপনি এই কাজগুলো করতে পারেন। আমি যদি ফিগমাতে যাই, ফিগমা ইউজ করে করতে পারেন, অথবা ডেটাবেস, ভিজুয়াল ডিজাইন, এরকম অনলাইনে অনেক টুল আছে। হ্যাঁ, এই টুলগুলো ইউজ করে করা যায় কি, এই ডেটাবেজের ডিজাইনের যে কাজকর্মগুলো, এই ডিজাইনের কাজকর্মগুলো জাস্ট টেনে টুনে টেনে টুনে করা যায়। এখন এই টুল ইউজ করে যে এটাকে করতে হবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি এই সব টুল টুল ইউজ করব না, আমি নর্মালি হচ্ছে খাতা কলমে ডেটাবেজে ডিজাইন করব, ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট। আপনি খাতা কলমেও করতে পারেন, খাতা কলমেও করতে পারেন। আপনাকে যে এরকম মানে টুল ইউজ করতে হবে, টুল ইউজ করে আঁকা আঁকি করতে হবে, বিষয়টা এরকম মোটেও না। ডেটাবেস ডিজাইন করা মানে হচ্ছে আঁকা আঁকি করা। এখন টুল ইউজ করেই যে আপনাকে আঁকা আঁকি করতে হবে, বিষয়টা এরকম না। এই টুল ইউজ করে আঁকা আঁকি করলে হয় কি, আপনি যখন এই যে টুল ইউজ করছেন, অ্যাকচুয়ালি এই যে ডেটাবেস ডিজাইনের যে টুলগুলো, অনেক টুল আছে অনলাইনে, আপনি যদি গুগলে সার্চ করেন এরকম থাউজেন্ডস অফ টুল আপনি পাবেন, যে টুলগুলো দিয়ে এই আঁকা আঁকি করার জন্য আসলে এগুলো দেওয়া। সো আপনার আসলে এই আঁকা আঁকির এত দুশ্চিন্তা নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি
একদম ইনিশিয়ালি যখন শুরুতে রয়েছেন, উইদাউট ইউজিং এনি টুল, এরকম টুল ইউজ করতে হবে তার কোনো মানে নাই। আপনি খাতা কলমেও এই ডিজাইনটা করে ফেলতে পারেন। সো খাতা কলমে কিভাবে ডিজাইন করে ফেলতে পারেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে ইউজারের প্রোফাইল যখন আপনি ম্যানেজ করছেন, প্রোফাইল ম্যানেজ করার জন্য আপনার কি দরকার? একটা ইউজার টেবিল দরকার। আমি দিয়ে দিলাম ইউজার টেবিল। তাহলে আমি অলরেডি কিন্তু জানি যে আমার প্রোফাইল ম্যানেজ করার জন্য আমি ইউজার টেবিল নিয়ে কাজ করব, এবং সেই ইউজার টেবিলে আমার কি কি ডেটা থাকবে আমি কিন্তু অলরেডি জানি। দেখেন যে সেখানে ডেটা থাকবে কি কি: ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। তো আপনি এখানে লিখে নেন যে আপনার কি কি ডেটা থাকবে। তাহলে ইউজার টেবিল আমরা এখানে লিখে ফেলছি। আমরা এবার ডেটাবেজে ডিজাইনের কাজটা শুরু করে দিলাম। ইউজার টেবিল। তাহলে ইউজার টেবিলের ভেতরে আমাদের কি কি থাকছে? ইউজার টেবিলের ভেতরে আমার এই ডেটাগুলো থাকছে। কিন্তু যে ডেটাগুলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পরে এসেছে সেই ডেটাগুলো যদি থাকেও, এরপরেও আবার ফর দ্য নেসেসিটি অফ ডেটাবেস ডিজাইন আরও কিছু ফিল্ড আপনার প্রয়োজন হবে। যেরকম ইমেল অ্যাড্রেস আপনার লাগতেছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড লাগতেছে। এইটা ছাড়াও যখন আপনি ডেটাবেস ডিজাইন করবে, ক্লায়েন্ট বলুক আর না বলুক, আপনি এক্সট্রা আরো দুটো ফিল্ড সবসময় রাখবেন। একটাকে আমরা বলছি হচ্ছে ক্রিয়েটেড অ্যাট। ক্রিয়েটেড অ্যাট মানে হচ্ছে ওই টেবিলে কখন ডেটাটা তৈরি হয়েছে সেই সময়টা, এবং আপডেট অ্যাট যে ওই ডেটাবেজের টেবিলে কখন ডেটা তৈরি হয়েছে সেটা। এবং প্রত্যেকটা টেবিলে অবশ্যই একটা প্রাইমারি কি থাকবে। প্রত্যেকটা টেবিলে অবশ্যই একটা প্রাইমারি কি থাকবে। প্রাইমারি কি কি জিনিস ভাই? প্রাইমারি কি হচ্ছে, ধরেন এই যে একটা ইউজার টেবিলস আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা আইডি আছে, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল, পাসওয়ার্ড, ওটিপি, অনেক কিছু আছে। এখানে আইডি হচ্ছে একটা প্রাইমারি কি। সাধারণত মাইএসকিউএল, এমএসএসকিউএল কিংবা পোস্টগ্রেসকিউএল কিংবা এসকিউএল আইডি যখন আমরা ডেটাবেস ডিজাইন করি, সেখানে প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি রাখা হয়। হোয়াট ইজ প্রাইমারি কি? প্রাইমারি কি হচ্ছে আপনার একটা ইউনিক নাম্বার, 1 2 3 4 5 6 করে করে, যেটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়। যেটা করে কি, আপনার ডেটাবেজে যে ডেটাগুলো ঢোকে সেই ডেটাগুলোর একটা স্পেসিফিক আইডেন্টিটিকে নির্দেশ করে, স্পেসিফিক একটা আইডেন্টিটিকে নির্দেশ করে। এই জন্য আরেকটা ফিল্ড আমাদেরকে রেখে দিতে হবে, আইডি। যেটা কি আমার, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যেটা হচ্ছে আমার প্রাইমারি কি, যেটা হচ্ছে আমার প্রাইমারি কি, যেটা হচ্ছে আমার প্রাইমারি কি। এছাড়া ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট আপনি কেন রাখছেন? যাতে করে আপনি বুঝতে পারেন যে কি আপনার এই টেবিলে কখন কোন ডাটা ক্রিয়েট হয়েছে, এই ডেটাবেজে কখন কোন ডাটা ক্রিয়েট হয়েছে, কখন কোন ডাটা আপডেট হয়েছে, সেই তথ্যটাকে সংরক্ষণ করার জন্য। আবার চিন্তা করে দেখেন তো, আপনি টেবিলে এই ফিল্ডগুলো নিলেন, বেশ ভালো কথা, কিন্তু আপনাকে ফিচারের কি বলা হয়েছে? বলা হয়েছে যে তুমি যখন ফিচার নিয়ে কাজ করবা এখানে লগ ইন লাগবে। তাহলে দেখেন আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড যদি থাকে তাহলে এই টেবিল ব্যবহার করে আপনি লগ ইন করতে পারবেন। সো এই টেবিল দিয়ে আপনার লগ ইনের ফিচারটা কিন্তু কাভার হয়ে যাচ্ছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো নিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সো এই টেবিল দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনের ফিচারটা আপনার কাভার হয়ে যাচ্ছে। আবার আরও একটা ফিচার রয়েছে, প্রোফাইল আপডেট। তাহলে এই ফিচার টেবিলটা দিয়ে আপনি প্রোফাইল আপডেটের ফিচারটাও কাভার করতে পারবেন। আরেকটা ফিচার রয়েছে পাসওয়ার্ড রিকভার। দেখেন এই টেবিলটাতে পাসওয়ার্ড রিকভার যখন আপনি করতে যাবেন, ধরেন এখন সাধারণত পাসওয়ার্ড রিকভার করার জন্য আমরা করি কি, ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করি। সো আমরা যদি ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিকভার করতে যাই, এটাকে আরেকটা ফিল্ড আমরা এখানে রেখে দিতে পারি। এই ফিল্ডের নাম হচ্ছে ওটিপি। তাহলে আমরা করতে পারবো কি, এই ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে ইউজারকে পাসওয়ার্ড রিকভারের একটা সুবিধা দিতে পারবো। সো আপনি কি কি ফিচার, কি কি সুবিধা দিতে চাচ্ছেন সেটার উপর বেস করে আপনি কি কি কলাম রাখবেন সেটা ঠিক করে নেন। তাহলে ইউজার টেবিল হয়ে গেল। এখন আসেন, আমরা সিকোয়েন্স তো ঠিক করে নিয়েছি কোনটার পরে কোনটা করব, তারপরে ক্যাটাগরি টেবিল। এরপরে আসি আমরা ডাটাবেস যখন ডিজাইন করার সময়, এখন এই যে চিহ্নগুলা, এই আঁকা আঁকিগুলা, ক্যাটাগরি, টেবিল, এই আঁকা আঁকিগুলো আপনি হাতে কলমেও করতে পারেন, আবার এরকম করে লিখেও রাখতে পারেন যে ভাই আমি একটা টেবিল বানাবো, এই টেবিলে এই ফিচারগুলো থাকবে। এখন আসেন তো এই জায়গায় ক্যাটাগরি, এই জায়গায় ভালো করে বুঝতে হবে। প্রথমে কি লাগবে? টেবিল তৈরি করতে গেলে একটা আইডি লাগবে, যে আইডিটা কি করবে, আপনার প্রাইমারি কি হিসেবে কাজ করবে। এছাড়া দেখেন ক্যাটাগরির রিকোয়ারমেন্ট কি আছে। ক্যাটাগরির রিকোয়ারমেন্ট আছে কি, ক্যাটাগরির শুধুমাত্র নাম থাকলেই হবে, এটা হচ্ছে ক্যাটাগরির রিকোয়ারমেন্ট। তাহলে ক্যাটাগরি শুধুমাত্র নাম থাকলেই হবে, এটা যদি ক্যাটাগরির রিকোয়ারমেন্ট হয় তাহলে নেম নামে একটা টেবিলের কলাম লাগবে। এছাড়া দেখেন ক্রিয়েটেড আর আপডেটেড, এই দুটো কলাম তো আপনার লাগবেই লাগবে।
এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো এর আগে শুধুমাত্র রিকোয়ারমেন্ট রিসার্চ করেছেন বা রিকোয়ারমেন্ট কালেক্ট করেছেন, কিন্তু যখন আপনি ডেটাবেস ডিজাইন করতে যাচ্ছেন তখন কিন্তু আরেকটু বুদ্ধি খাটাতে হবে। কোনো একটা ক্যাটাগরি নিশ্চয়ই এমনি এমনি তৈরি হবে না, নিশ্চয়ই স্পেসিফিক ইউজারের জন্য স্পেসিফিক ক্যাটাগরি তৈরি করতে হবে। ক্যাটাগরি এমনি এমনি থাকবে না, কারণ আপনি যখন একটা সিস্টেমের ভিতরে লগ ইন করছেন, যখন আপনি একটা সিস্টেমের ভিতরে লগ ইন করছেন, একটু আগে আমরা ঠিক যেই সিস্টেমের ভিতরে লগ ইন করেছিলাম, এই সিস্টেমের ভিতরে যদি আমি আরো একবার লগ ইন করি, দেখেন যেই ইউজার লগ ইন করবে ওই ইউজার কিন্তু ওই ইউজারের ক্যাটাগরিগুলো দেখতে পারবে। তাহলে আমি একজন ইউজার হিসেবে লগ ইন করলে আমার ক্যাটাগরিগুলো দেখতে পারবো, আপনি লগ ইন করলে আপনারগুলো দেখতে পারবেন। তো ইউজার স্পেসিফিক বা যেটাকে আমরা বলি মাল্টি ইউজার বা মাল্টি ভেন্ডর, এই যে আপনারা বিভিন্ন শব্দগুলো ইউজ করেন, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন যেখানে আলাদা আলাদা ইউজার লগ ইন রেজিস্ট্রেশন করে আলাদা আলাদা ভাবে তার সেলস ডাটা ম্যানেজ করতে পারে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার ক্যাটাগরির একটা নির্দিষ্ট ইউজার থাকবে, কোনো একটা ইউজার এসেই তো নিশ্চয়ই ক্যাটাগরিটা ক্রিয়েট করেছে, ক্যাটাগরিটা হাওয়া থেকে ক্রিয়েট হয় নাই। এই জন্য এখানে কোন ইউজার ক্যাটাগরিটা ক্রিয়েট করেছে সেই ইউজারের আইডেন্টিটি রক্ষা করার জন্য এখানে একটা ইউজার আইডি রাখতে হবে। তাহলে কোন ইউজার ক্যাটাগরিটা ক্রিয়েট করেছে সেই ইউজারের আইডেন্টিটি রাখার জন্য আপনি ইউজার আইডি নামে আরো একটা কলাম নিয়ে নিলেন, বা আরো একটা ফিল্ড আপনি টেবিলের মধ্যে নিয়ে নিলেন। এই ধরনের ফিল্ডকে আমরা বলি হচ্ছে ফরেন কি। এই ফরেন কি দ্বারা করা হয় কি, অন্য কোনো টেবিলের সাথে অন্য কোনো টেবিলের সাথে তার একটা রিলেশনশিপ বোঝায়। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন তো, ইউজারের ক্যাটাগরি, তাহলে একটা ইউজার কি একটা ক্যাটাগরি তৈরি করবে? একটা ইউজার তো অনেকগুলো ক্যাটাগরি তৈরি করতে পারে। আবার একটা ইউজার ক্যাটাগরি নাও তৈরি করতে পারে, একটা ইউজার একটা ক্যাটাগরি তৈরি করতে পারে, অনেকগুলো ক্যাটাগরি তৈরি করতে পারে। এখানে রিলেশনশিপের যে ধান্দাটা বা যে সেন্সটা, এই সেন্সটা আপনাকে বুঝতে হবে। এখানে শুধুমাত্র থিওরিটিক্যাল চিন্তা করলে হবে না, প্র্যাকটিক্যালি চিন্তা করেন। যে একটা ইউজার ফার্স্ট টাইম লগ ইন রেজিস্ট্রেশন করে একটা সিস্টেমের মধ্যে ঢুকছে, ধরেন ফেসবুকে আপনি ফার্স্ট টাইম প্রোফাইল ওপেন করে ঢুকছেন। তো ফার্স্ট টাইম যখন ফেসবুকে প্রোফাইল ওপেন করে আপনি ঢুকছেন, ফার্স্ট টাইম প্রোফাইল ওপেন করে ঢোকার সাথেই কি আপনার সেখানে ফেসবুক পোস্ট ফ্রেন্ড এত কিছু আছে? নাই তো, ফাঁকা। তাহলে ধরে নেন যে একটা ইউজার ফার্স্ট টাইম সিস্টেমে লগ ইন করেছে, ফার্স্ট টাইম সিস্টেমে লগ ইন করলে তার কোনো ক্যাটাগরি থাকবে? থাকবে না। তার মানে তার ক্যাটাগরি নাও থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, আবার ক্যাটাগরি একাধিকও থাকতে পারে। তো যখন এই ধরনের সিনারিও হয়, যখন এই ধরনের সিনারিও হয় যে কি নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, তখন এই রিলেশনশিপটাকে আমরা বলি জিরো আর মেনি রিলেশনশিপ। তখন এটাকে আমরা বলি জিরো আর মেনি রিলেশনশিপ। তার মানে আমার ক্যাটাগরি টেবিলের সঙ্গে ইউজার টেবিলের একটা রিলেশনশিপ আমাকে দিতে হবে, যেই রিলেশনশিপটা হবে জিরো আর মেনি রিলেশনশিপ। কেন? কারণ একটা ইউজারের একটা ক্যাটাগরিও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এখানে দেখেন রিলেশনশিপটা বুঝে গেলেন। এবং জিরো আর মেনি রিলেশনশিপ হয়ে যাওয়ার কারণে দেখেন আমরা এখানে যে চিহ্নটা ব্যবহার করেছি, এরকম চিহ্ন আপনি বিভিন্ন ড্রয়িং টুল দিয়ে ড্র করতে পারেন, অথবা আপনি খাতা কলমেও লিখতে পারেন। আমি আপনাদেরকে প্রাইমারিলি সাজেস্ট করব খাতা কলম নেন, খাতা কলম নিয়ে ড্র করেন, জাস্ট ড্র দি সাইন, ড্র দা ডায়াগ্রাম। আপনাকে শুরুতেই কোনো ড্রয়িং টুল ইউজ করার প্রয়োজন নাই। এরপরে আমরা চলে আসি, আমরা তো সিকোয়েন্স ঠিক করে নিয়েছি যে কোনটার পরে কোনটা তৈরি করব। এরপরে তৈরি করব আমরা প্রোডাক্ট। তাহলে চলেন আমরা 8 নাম্বার তো শেষ, 9 নাম্বারে আসি। তো আপনারা করবেন কি, এগুলো খাতা কলমে লিখবেন, খাতা কলমে লিখে 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 আপনি এই ড্রয়িংটা করে ফেলবেন। ডাটাবেস ডিজাইন করা মানে কিন্তু কোডিং করা না, ডাটাবেস ডিজাইন করা মানে কিন্তু ছবি আঁকা না, বরং এই আর্কিটেকচারাল কাজকর্মগুলো করা, যে আমার অ্যাপ্লিকেশনের সিস্টেমে কি কি ডেটাগুলো কিভাবে থাকবে সেটার আর্কিটেকচার নিয়ে কাজ করা। এই আর্কিটেকচারটা যদি আপনি বোঝেন, আপনি অনেক ভালো ব্যাকএন্ড বুঝবেন। এই আর্কিটেকচারটা যদি অনেক ইফিসিয়েন্ট হয়, অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্ট হবে। কারণ ওই যে বলে না, কান টানলে মাথা আসে, একটা কথা আছে না? তো আপনি ফ্রন্ট এন্ড থেকে কাকে টানেন? ব্যাক এন্ডকে টানেন। ব্যাক এন্ড আবার কাকে টানে? ব্যাক এন্ড আপনার ডেটাবেসকেই টানে। সো ফাইনাল ডেস্টিনেশন ইজ দ্য ডেটাবেস। মানুষের যেরকম ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কবর,
শূন্য হাতে পৃথিবীতে এসে আবার শূন্য হাতে পৃথিবী থেকে কবরে চলে যাবে। সো আপনার অ্যাপ্লিকেশনেরও ফাইনাল ডেস্টিনেশন কিন্তু ওই ডাটাবেস। কোনো অ্যাপ্লিকেশনে যদি আপনি একটা ইনপুট দেন, সেই ইনপুটের ফ্রন্ট এন্ড হয়ে ব্যাক এন্ড হয়ে সেটা ডেটাবেজে গিয়ে জমা হয়। আবার অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো ডেটা যখন আপনি দেখতে পান, তখন কিন্তু সেটা ডেটাবেজ হয়ে ব্যাক এন্ড হয়েই ফ্রন্ট এন্ডে আসে। সো ফাইনাল ডেস্টিনেশন ইজ ইউর ডেটাবেজ। সো এই জায়গাতে যদি আপনি যত্নশীল হন, আপনার পুরো অ্যাপ্লিকেশনেই সেই যত্নের ছোঁয়া আপনি পাবেন। মানে প্রোডাক্ট টেবিলে আমরা কি কি নিয়ে কাজ করব? আমরা তো শুরুতেই জানি যে আইডি নামে একটা প্রাইমারি কি নিয়ে আপনাকে কাজ করতে হবে, যেটা ডেটাবেস ডিজাইনের জন্য বাধ্যতামূলক একটা কলাম। ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট এই দুটো কলাম নিয়ে আপনাকে কাজ করতে হবে, যেটাও ডেটাবেস ডিজাইনের জন্য এসেনশিয়াল দুটো কলাম যে কোনো টেবিলের জন্য, যাতে করে আমরা বুঝতে পারি কখন কোন ঘটনা ঘটেছে। এবার আমরা একটু চিন্তা করি তো প্রোডাক্টে আরো কি কি রয়েছে। প্রোডাক্টের নেম, প্রাইস, ইউনিট আর হলো ইমেজ রয়েছে। তাহলে প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের এখানে আমি লিখে দিচ্ছি প্রোডাক্টের নেম। প্রোডাক্টের নেম আছে, প্রোডাক্টের প্রাইস আছে, প্রোডাক্টের আমি এখানে লিখে দিচ্ছি প্রোডাক্টের ইউনিট আছে, নেম প্রাইস ইউনিট। তারপরে প্রোডাক্টের ইমেজ আছে বা ইমেজ ইউআরএল আছে। এখন একটু চিন্তা করেন তো, একটা প্রোডাক্ট কি এমনি এমনি তৈরি হয়েছে? নিশ্চয়ই প্রোডাক্টের একটা ক্যাটাগরি আছে, উইদাউট এনি ক্যাটাগরি প্রোডাক্ট তো তৈরি হবে না। সো কোন ক্যাটাগরির মাধ্যমে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে, কোন ক্যাটাগরির মাধ্যমে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে, কোন ক্যাটাগরির মাধ্যমে, সেইটাকে নির্দিষ্ট করার জন্য আপনার দরকার একটা ক্যাটাগরি আইডি। আবার প্রোডাক্ট তো এমনি এমনি তৈরি হয়নি, নিশ্চয়ই কোনো না কোনো ইউজার এসে সেই প্রোডাক্টটা তৈরি করেছে। সো কোন ইউজার প্রোডাক্টটা তৈরি করেছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আপনার দরকার একটা ইউজার আইডি। তাহলে দেখেন, যখনই কে তৈরি করেছে, কোথায় থেকে তৈরি হয়েছে, ওটা কার, এই ধরনের কলাম যখন আপনি অ্যাড করছেন, তখন এই ধরনের কলামকে আমরা কি বলছি? ফরেন কি বলছি। যেরকম এর আগে ইউজার আইডি একটা ফরেন কি ছিল আমাদের। সো এই ক্যাটাগরি আইডি কি? এই ক্যাটাগরি আইডি হবে আমাদের একটা ফরেন কি, যার মাধ্যমে আমরা স্পেসিফিক ভাবে বলছি যে এই প্রোডাক্টটা এই ক্যাটাগরির মাধ্যমে তৈরি হয়েছে। আবার যখন কিনা আমরা যখন কিনা আমরা এখানে ইউজার আইডি লিখেছি, তখন এই ইউজার আইডিও হচ্ছে একটা ফরেন কি, যার মাধ্যমে কিনা আমরা সুনির্দিষ্ট করছি যে ওই প্রোডাক্টটা কোন ইউজার তৈরি করেছে। ফরেন কি তো দেওয়া শেষ, এবার রিলেশনশিপ এস্টাবলিশ করার পালা। একটু নর্মালি চিন্তা করেন তো, একটা ইউজারের একটা প্রোডাক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, আর অনেকগুলো থাকতে পারে। কারণ একটা ইউজার যখন ফার্স্ট টাইম সিস্টেমে লগ ইন করবে, নিশ্চয়ই তার কোনো প্রোডাক্ট থাকবে না। ফার্স্ট টাইম শূন্য প্রোডাক্ট। এরপরে ইউজার একটা প্রোডাক্ট তৈরি করতে পারে, আবার একটা ইউজার অনেকগুলো প্রোডাক্ট তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যে ইউজারের সাথে প্রোডাক্টের সম্পর্কটা হচ্ছে একটা জিরো অর মেনি রিলেশনশিপ। যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, যেখানে নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, তখন ওই সিনারিওটাকে আমরা বলি জিরো অর মেনি রিলেশনশিপ। আশা করি এই সেশন থেকে রিলেশনশিপ সম্পর্কেও ছোট 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 গিট্টুগুলো খুলে যাচ্ছে। আবার চিন্তা করেন তো, ক্যাটাগরির সাথে রিলেশনশিপটা কেমন হবে? কারণ একটা প্রোডাক্টের একটা ক্যাটাগরি থাকতেই হবে, না ছাড়া প্রোডাক্ট হবেই না। মানে বিষয়টা এরকম যে বাচ্চা যদি হয় তাহলে বাচ্চার বাপ থাকাই লাগবে, উইদাউট এনি ফাদার বাচ্চা তো হইতে পারে না। তাহলে ক্যাটাগরির সঙ্গে রিলেশনশিপটা যদি আমরা চিন্তা করি, ক্যাটাগরির সাথে আমরা রিলেশনশিপটা যদি আমরা চিন্তা করি, ক্যাটাগরির সাথে রিলেশনশিপটা হবে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অন। থাকতেই হবে, এবং হ্যাঁ একটাই থাকতে হবে, তাছাড়া কিন্তু প্রোডাক্ট হবে না। উইদাউট এনি ক্যাটাগরি কোনো প্রোডাক্ট তৈরি করা সম্ভব নয়, উইদাউট এনি ক্যাটাগরি কোনো প্রোডাক্ট তৈরি করা সম্ভব নয়। তাহলে অন অ্যান্ড অনলি অন রিলেশনশিপ। এরপরে আমরা চলে আসি, প্রোডাক্ট টেবিল তো বানিয়ে ফেলেছি, এরপরে আমরা বানাই হচ্ছে কাস্টমার টেবিল। চলেন এরপরে আপনি 10 নম্বরের স্টেপে চলে আসেন, যে আপনি এবার কাস্টমার টেবিল তৈরি করবেন, বা কাস্টমার টেবিলে ডেটাবেজে কি কি ডাটা থাকবে। সো ওই যে তিনটা কলাম, একটা তো আইডি প্রাইমারি কি, এটা তো কমন, এটা তো থাকবেই। ডাটা কখন তৈরি হয়েছে না হয়েছে সেই রেকর্ড রাখার জন্য ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট তো থাকছেই। এছাড়া যখন আপনি কাস্টমারের আপনি কি কি রাখছেন? আপনি কাস্টমারের নাম রাখছেন,
আপনি কাস্টমারের নাম রাখছেন, কাস্টমারের আপনি ইমেইল অ্যাড্রেস রাখছেন, আর কি রাখছেন, আপনি কাস্টমারের মোবাইল নম্বর রাখছেন। তাহলে এখানে আমি লিখে দিলাম যে কাস্টমারের মোবাইল নম্বর রাখছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কাস্টমারটা আপনি রাখছেন, এই কাস্টমার নির্দিষ্ট একটা ইউজারের এগনেস্টেই থাকছে। তো এখানেও কিন্তু একটা ইউজার আইডি থাকতেছে, এবং এই ইউজার আইডি কি হিসেবে কাজ করছে? একটা ফরেন কি হিসেবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা কাস্টমার যদি থাকে, সেই কাস্টমারের অবশ্যই একটা ইউজার থাকতেই হবে। উইদাউট এনি ইউজার কোনো কাস্টমার তৈরি হবে না। আবার একটু যদি চিন্তা করে দেখেন তো, ইউজারের সাপেক্ষে একটা ইউজার যখন ফার্স্ট টাইম লগ ইন করেছে, তখন ওই ইউজারের কোনো কাস্টমার নাও থাকতে পারে, থাকতেও পারে, আবার অনেকগুলোও থাকতে পারে। তখন এই ধরনের সিনারিওকে আমরা বলছি জিরো অর মেনি রিলেশনশিপ। দেখেন, এখানে ইউজারের সঙ্গে কাস্টমারের যে রিলেশনশিপটা জিরো, এই যে জিরো সাইন, আর এই যে ক্রসফুট সাইন যেটা দিয়ে বোঝানো হয় মেনি, তাহলে জিরো অর মেনি রিলেশনশিপ সাইনটা কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে আসি, ইনভয়েস তৈরি করব। একটু চিন্তা করে দেখেন তো, একটা ইনভয়েস যখন আমরা তৈরি করব, আমাদের কিন্তু একটা টেবিল দিয়ে হবে না। আমাদের একটা ইনভয়েস তৈরি করতে গেলে দুইটা টেবিল লাগবে। কেন লাগবে? কেন লাগবে দুইটা টেবিল, কেন লাগবে? কেননা প্রত্যেকটা ইনভয়েস একটা সেলস যখন ম্যানেজ করে, ইনভয়েসের দুটো অংশ। একটা অংশ হচ্ছে ওই ইনভয়েসের সামারি। ইনভয়েসের সামারির ভিতরে টোটাল কত, পেয়েবল কত, ভ্যাট কত, ইনভয়েসটা কোন কাস্টমারের নামে হয়েছে, কোন ইউজারের নামে হয়েছে, কত তারিখে হয়েছে, এই তথ্যগুলো নিয়ে যে তথ্যগুলো তৈরি হয় বা যেই টেবিলটা তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ইনভয়েস সামারি। ইনভয়েস সামারি হয়ে যাওয়ার পরে ওই ইনভয়েসের ভিতরে কি কি প্রোডাক্ট রয়েছে, স্পেসিফিক ইন্ডিভিজুয়াল কি কি প্রোডাক্ট ওই ইনভয়েসের ভিতরে রয়েছে। একটা ইনভয়েসের ভিতরে একটা প্রোডাক্টও থাকতে পারে, দুইটা প্রোডাক্টও থাকতে পারে, 10টা প্রোডাক্টও থাকতে পারে। এই জন্য যখন আপনি আবার ইনভয়েস নিয়ে কাজ করতে চলেছেন, তখন আপনার দুটো টেবিল নিয়ে কাজ করতে হবে। 11 নাম্বার, একটা টেবিলের নাম আমি বলে দিচ্ছি ইনভয়েস টেবিল, একটা টেবিলের নাম আমি বলে দিচ্ছি ইনভয়েস টেবিল। আর একটা টেবিল নিয়ে আপনাকে কাজ করতে হবে পাশাপাশি, যেটাকে আমরা বলছি ইনভয়েস, যেটাকে আমরা বলছি ইনভয়েস প্রোডাক্ট টেবিল। দুটো টেবিল নিয়ে আপনাকে কাজ করতে হবে, একটার নাম হচ্ছে ইনভয়েস টেবিল, আর একটার নাম হচ্ছে ইনভয়েস প্রোডাক্ট টেবিল। দুটো টেবিলের সমন্বয়ে হবে কি একটা ইনভয়েস তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু ইনভয়েস তৈরি হবে না। আমি আবারও বলছি, ইনভয়েস নিয়ে কাজ করতে গেলে আপনার দুটো টেবিল দরকার, একটা ইনভয়েস টেবিল, একটা ইনভয়েস প্রোডাক্ট টেবিল। ইনভয়েস টেবিলটা সামারি রাখবে, আর ইনভয়েস প্রোডাক্ট টেবিল ওই সামারির ডিটেলটা রেখে দেবে। সো প্রত্যেকটা টেবিল তৈরি করতে গেলে তো একটা প্রাইমারি কি আইডি লাগেই। তাহলে এবার আমরা প্যারালালি দুটো টেবিল নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া ক্রিয়েটেড একটা আপডেটেড তো লাগেই, যেটা ইনভয়েস টেবিলেও দরকার, ইনভয়েস প্রোডাক্ট টেবিলেও দরকার। এখন প্রশ্ন হচ্ছে, ইনভয়েস টেবিল মানে হচ্ছে ইনভয়েস সামারি। আমি এখানে যদি বলি ইনভয়েস সামারি টেবিল, যে এখানে আপনার ইনভয়েসের সামারি গুলো থাকবে, আর আরেকটা হচ্ছে ইনভয়েস প্রোডাক্ট ডিটেলস টেবিল, কি কি প্রোডাক্ট রয়েছে তার ডিটেল থাকবে। তো আমরা যদি সামারির কথা চিন্তা করি, সামারিতে আমরা কি কি রাখতে পারি? দেখেন, একটা ইনভয়েসের সামারিতে কি রাখা যেতে পারে, যে তার টোটাল কত টাকার কস্টিং এসেছে সেটা রাখা যেতে পারে। পেয়েবল, ভ্যাট, ডিসকাউন্ট, আমি এখানে বলে দিচ্ছি পেয়েবল মানে কত টাকা সে পে করছে, তার ভ্যাট কত, তাকে আমরা কত টাকা ডিসকাউন্ট দিয়েছি, এই সংক্রান্ত যে তথ্যগুলো, এই সংক্রান্ত তথ্যগুলো এখানে থাকবে। এছাড়া ওই ইনভয়েসটা কোন কাস্টমারের নামে তৈরি করা হয়েছে, সেটাকে যদি আমরা স্পেসিফিক করতে চাই, তাহলে সেখানে একটা কাস্টমার আইডি লাগবে, যেই কাস্টমার আইডি কিনা আবার ফরেন কি হিসেবে কাজ করবে। এখন চিন্তা করেন তো, একটা কাস্টমারের একটাও ইনভয়েস থাকতে পারে, দুইটাও থাকতে পারে, নাও থাকতে পারে। কাস্টমার থাকলেই যে তার ইনভয়েস থাকতে হবে তার কি কথা আছে? তার তো কোনো মানে নাই। নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। তখন এই ধরনের সিনারিওকে আমরা বলি জিরো আর মেনি রিলেশনশিপ। আবার ইনভয়েস যখন তৈরি হচ্ছে, সেই ইনভয়েসটা নিশ্চয়ই কোনো না কোনো ইউজার সেটা ক্রিয়েট করছে। সেইটাকে আইডেন্টিফাই করার জন্য আরো একটা কলাম আমরা নেব, ইউজার আইডি, যেটাকে আমরা বলছি আবার আরেকটা কি, ফরেন কি। তাহলে এখানে আবার চিন্তা করেন, একটা ইউজার থাকলেই যে তার ইনভয়েস থাকবে এমনটা তো না। একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, নাও থাকতে পারে। তখন এই ধরনের সিনারিওকে আমরা বলছি জিরো আর মেনি রিলেশনশিপ। তাহলে আমাদের ইনভয়েস সামারিটা হয়ে গেল। এখন ইনভয়েস সামারি যখন আমাদের হলো, সেই ইনভয়েসের এগনেস্টে কি কি প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোকে স্পেসিফিক ভাবে তুলে ধরার জন্য ইনভয়েস প্রোডাক্ট ডিটেল টেবিল দরকার আমাদের। এখন এখানে যদি আমরা চিন্তা করি যে
ইনভয়েসের ভিতরে যে প্রোডাক্ট থাকে আমাদের, এখানে কি কি থাকে, কি কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। এখানে যদি আমরা একটু চলে আসি ডায়াগ্রামে, যে কোয়ান্টিটি আর হচ্ছে সেলস প্রাইস, যে ওই প্রোডাক্টের কোয়ান্টিটি কত আর হচ্ছে কত টাকায় আসলে সেটা বিক্রি করা হয়েছে, সেলস প্রাইস কত। এখন প্রশ্ন হচ্ছে, কোয়ান্টিটি এবং সেলস প্রাইস আপনি দিলেন, বেশ ভালো কথা, কিন্তু ঘটনা হচ্ছে এই ইনভয়েস প্রোডাক্টটা কোন ইনভয়েসের আন্ডারে, কোন ইনভয়েসের আন্ডারে, সেইটাকে স্পেসিফিক করার জন্য আপনার একটা ইনভয়েস আইডি দেওয়া প্রয়োজন, যেটাকে আবার আমরা বলতেছি কি একটা ফরেন কি। অর্থাৎ কোনো কিছুকে স্পেসিফিক ভাবে উপস্থাপন করার জন্য আমরা যে কলামগুলো দিচ্ছি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে ফরেন কি, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে ফরেন কি। তাহলে ইনভয়েস আইডি দিয়ে আমি একটা ফরেন কি তৈরি করব এখানে, এখানে আমি প্রোডাক্ট আইডি দিয়ে একটা ফরেন কি তৈরি করব, কেননা ইনভয়েসের যে কোনো নিশ্চয়ই অবশ্যই একটা প্রোডাক্ট যুক্ত হয়েছে। তাহলে কোন প্রোডাক্ট ইনভয়েসের ভিতরে রাখা হয়েছে তার জন্য প্রোডাক্ট আইডি আরেকটা ফরেন কি, আবার কোন ইউজারের জন্য সেটা ক্রিয়েট করা হয়েছে সেটাকে সুনির্দিষ্ট করার জন্য আবার ইউজার আইডি আর একটা ফরেন কি। এখন চিন্তা করে দেখেন তো, একটা ইনভয়েস প্রোডাক্টে একটা ইনভয়েস আইডি থাকাই লাগবে, একটাও থাকতে পারে, অনেকগুলোও থাকতে পারে। এই সিনারিও গুলো সবগুলোই হচ্ছে জিরো আর, কিন্তু প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট থাকাই লাগবে। সরি, কোথায় যেন ছিলাম আমরা, এই জায়গায় ছিলাম, হ্যাঁ এই জায়গায় ছিলাম। দেখেন এই যে চিহ্নগুলো দেখেন, জিরো আর মেনি রিলেশনশিপের চিহ্নগুলো দেখেন, যে ইউজার টেবিলের সঙ্গে ওর রিলেশনশিপ কি, জিরো আর মেনি রিলেশনশিপ, চিহ্নগুলো দেখলে বোঝা যায়। তারপরে হচ্ছে ইনভয়েস টেবিলের সঙ্গে জিরো আর মেনি রিলেশনশিপ, কিন্তু প্রোডাক্ট টেবিলের সঙ্গে দেখেন অন অ্যান্ড অনলি অন রিলেশনশিপ। ওই যে উপরে আমরা লিখেছিলাম একবার অন অ্যান্ড অনলি অন রিলেশনশিপ, উপরে লিখেছিলাম অন অ্যান্ড অনলি অন রিলেশনশিপ, এই যে এখানে লিখে দিলাম অন অ্যান্ড অনলি অন রিলেশনশিপ। এই রিলেশনশিপ গুলো চিহ্ন দেখলেও বোঝা যায়। তার মানে ঘটনা কি ঘটতেছে, আপনার যদি একটা ইনভয়েস থাকে, ইনভয়েস আইডি আপনার, ইনভয়েস থাকলেই যে প্রোডাক্ট থাকবে তাও তো কোনো কথা না, একটাও থাকতে পারে অনেকগুলোও থাকতে পারে, দ্যাটস ওয়াই জিরো আর মেনি রিলেশনশিপ। ইউজার থাকলেই যে তার ইনভয়েস থাকতে হবে তা তো না, একটাও থাকতে পারে অনেকগুলোও থাকতে পারে, নাও থাকতে পারে, দ্যাটস ওয়াই জিরো আর মেনি রিলেশনশিপ। কিন্তু ইনভয়েস যদি হয় তাহলে প্রোডাক্ট থাকতেই হবে, উইদাউট এনি প্রোডাক্ট ইনভয়েস তৈরি হতে পারে না। এই জন্য বলছি আমরা ওয়ান অ্যান্ড অনলি রিলেশনশিপ। তাহলে এইভাবে যে আপনি এই যে ঠিক করে নিলেন ডেফিনেশন গুলা, রিলেশনশিপ কি হবে, ফরেন কি কি হবে, প্রাইমারি কি হবে, সবগুলোতে ডেফিনেশন দেখেন আপনি ঠিক করে নিয়েছেন, নিয়েছেন না? এই ডেফিনেশন গুলো দিয়ে, এই ডেফিনেশন গুলো দিয়ে, ডেফিনেশন গুলো দিয়ে যখন আপনি একটা ডায়াগ্রাম তৈরি করছেন, এই ডেফিনেশন গুলো দিয়ে যখন আপনি একটা ডায়াগ্রাম তৈরি করছেন, আমি এখানে লিখে ফেলছি, এই ডেফিনেশন গুলো দিয়ে আপনি যখন একটা ডায়াগ্রাম তৈরি করছেন, এই ডেফিনেশন গুলো দিয়ে যখন আপনি একটা ডায়াগ্রাম তৈরি করছেন, তখন এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে, এই ডায়াগ্রামগুলোকে বলা হচ্ছে এনটিটি, এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি বা এক কথায় বলি ইআরডি ডায়াগ্রাম। তার মানে আপনি একটা ইআরডি ডায়াগ্রাম তৈরি করে ফেলছেন। সো আপনি পারবেন না ভাই এখন এরকম একটা ইআরডি ডায়াগ্রাম খাতা কলমে তৈরি করতে, জাস্ট পেন্সিল দিয়ে একে একে তৈরি করবেন। আমরা শুরুতেই অনেক সময় চিন্তা করি যে আমরা ফিগমা দিয়ে বানাবো, আমরা অ্যাডোবি এক্সডি দিয়ে বানাবো, কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বানাবো, বা ফটোশপ দিয়ে বানাবো, বা ধরেন হচ্ছে অনলাইনে তো ছোট ছোট অনেক টুল আছে সেই টুলগুলো ইউজ করব। সো অনেক সময় হয় কি, ওই বিগিনিং অবস্থায় যখন আমরা শিখতে ধরি, শিখতে ধরে ওই বিভিন্ন টুল ইউজ করার চিন্তাটা মাথার ভিতর যখন আসে তখন আসলে হিতে বিপরীতটা হয়। সো মাথা ঠান্ডা রেখে টুলটাকে অ্যাভয়েড করেন আপনি। ইনিশিয়াল অবস্থায় যারা বিগিনার আছেন, জাস্ট অ্যাভয়েড দ্য টুল। আপনি এই যে টেবিলের ডেফিনেশন গুলো লিখেছেন, এই ডেফিনেশন গুলোকে খাতা কলমে লিখে 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 কার সাথে কি কি রিলেশনশিপ হচ্ছে চিহ্নগুলো দিয়ে দেন, দিয়ে একটা ডায়াগ্রাম তৈরি করেন, দ্যাট ইজ কল্ড ইআরডি ডায়াগ্রাম। আর এই ইআরডি ডায়াগ্রাম পর্যন্ত একটা অ্যাপ্লিকেশনকে নিয়ে আসা পর্যন্ত যে কাজগুলো আপনি করেছেন এতক্ষণ পর্যন্ত, দ্যাট ইজ দ্য ডেটাবেস ডিজাইন ওয়ার্কস ইউ হ্যাভ ডান। আমি আশা করি বোঝাতে পেরেছি। সেখান থেকে আপনার একটা ছবি চলে আসবে, সেখান থেকে একটা ইআরডি ডায়াগ্রাম চলে আসবে। এখন আপনার পরবর্তীতে, পরবর্তীতে ডেটাবেজ কোয়েরি কি হবে, আপনি ডেটাবেজে নিশ্চয়ই পরবর্তীতে কোয়েরি রাইটিং করবেন। সো ডেটাবেজের কোয়েরি রাইটিংটা কি হবে,
ডেটাবেজের কুইরি রাইটিং ডিপেন্ডস অন, আমি এখানে বলছি ডিপেন্ডস, ডিপেন্ডস অন ইআরডি। আচ্ছা, এই ইআরডির উপরে কি কি ডিপেন্ডস করে? তাহলে আমি যদি বলি ডিপেন্ডস অন ইআরডি, ইআরডি ডায়াগ্রামের উপরে, ওই যে পরবর্তীতে গিয়ে আমরা করি কি ডেটাবেজের কুইরি রাইটিং নিয়ে পড়াশোনা করি বা ডেভেলপমেন্ট করি, সেগুলো ওই ইআরডি ডায়াগ্রামের উপর নির্ভর করে। তারপরে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যে আপনি যে ব্যাক এন্ড এপিআই তৈরি করবেন, সেই ব্যাক এন্ড এপিআই কি হবে না হবে, কয়টা হবে, সেগুলো ডিপেন্ডস অন ইউর ইআরডি ডায়াগ্রাম। আমরা যে অ্যাপ্লিকেশনের বাজেটিং করি না, ডেভেলপমেন্ট 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 কস্ট ক্যালকুলেশন করি না, ডিপেন্ড অন ইআরডি ডায়াগ্রাম। তারপরে আমরা অনেক সময় করি কি ডেভেলপমেন্ট টাইম ক্যালকুলেট করি, ডেভেলপমেন্ট টাইম ক্যালকুলেশন। আপনি একটা অ্যাপ্লিকেশনে ডেভেলপমেন্ট টাইম তখনই ক্যালকুলেশন করতে পারবেন যখন আপনার হাতে ইআরডি ডায়াগ্রামটা থাকবে। তারপরে ডেভেলপমেন্ট কমপ্লেক্সিটি, আপনার অ্যাপ্লিকেশন যে আপনি ডেভেলপ করছেন, কি কি কমপ্লেক্সিটি বা চ্যালেঞ্জ আপনি ফেস করতে পারেন, ডিপেন্ডস অন ইউর ইআরডি ডায়াগ্রাম। তারপরে আপনার অ্যাপ্লিকেশনের জন্য যে আপনি বাজেটিং করেন, টোটাল একটা অ্যাপ্লিকেশনের জন্য বাজেট করা হয় না, যে এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে গেলে 10 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে, দ্যাট ইজ ডিপেন্ডস অন ইউর ইআরডি ডায়াগ্রাম। তারপরে আমরা যে টিম ওয়ার্কস করি না, টিম ওয়ার্ক, যে ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটার এইটা তুমি বানাও, ওইটা তুমি বানাও, এই অংশটা নিয়ে তুমি কাজ করো, এই দুটো ফিচার নিয়ে এই টিম কাজ করবে, ওই দুটো ফিচার নিয়ে ওই টিম কাজ করবে। সো টিম ওয়ার্কও আসলে নির্ভর করে এই ইআরডি ডায়াগ্রামের উপরে। সো এই ডেটাবেস ডিজাইন করে আপনি যে ফাইনাল আউটপুট হিসেবে যে ইআরডি ডায়াগ্রামটা পেয়েছেন, পরবর্তীতে ডেটাবেজের কুইরি রাইটিং করা, ব্যাকএন্ড এপিআই বানানো, ডেভেলপমেন্ট কস্ট ক্যালকুলেট করা, টাইম ক্যালকুলেট করা, কমপ্লেক্সিটি ক্যালকুলেট করা, বাজেট ক্যালকুলেট করা, টিম ওয়ার্ক করা, ব্যাকএন্ড এপিআই না বলে আমি যদি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বলি তাহলে আরো ক্লিয়ার হয়। নট অনলি দ্যাট, ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, আপনার ফ্রন্ট ইন ডেভেলপমেন্টও এটার উপরে নির্ভর করে আসলে, যে আপনার ফ্রন্ট ইন্ডে আপনার কয়টা পেজ লাগবে, কয়টা কম্পোনেন্ট লাগবে, সেখানে কি কি দরকার না দরকার, এই ক্যালকুলেশন গুলো বা এইটা ডিসিশনটাও আপনি মেক করতে পারবেন একটা ইআরডি ডায়াগ্রাম থেকে। একটা ইআরডি ডায়াগ্রাম দেখে বলে দেওয়া সম্ভব যে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে কয়টা এপিআই থাকবে, সেই এপিআই গুলো বানাতে কিরকম সময় লাগতে পারে, কয়টা ডেভেলপার লাগবে ব্যাক ইন্ডে, ডেভেলপমেন্ট কস্ট কেমন হবে, ইফিসিয়েন্সি কেমন হবে, আমার কি ধরনের ডেভেলপার লাগবে, খুবই হাই এক্সপার্ট ডেভেলপার দরকার আমার, নাকি আমার একটু মিডিয়াম লেভেলের ডেভেলপার হলেও হবে, নাকি এন্ট্রি লেভেলের ডেভেলপার হলেও হবে, এই ডিসিশনও কিন্তু ইআরডি ডায়াগ্রাম থেকে নেওয়া সম্ভব। এটাতে গেলো ব্যাক ইন প্রসেসিং ডিসিশন। আবার যদি ফ্রন্ট ইন্ডে ডিসিশন নেই আমরা, যে আমার ফ্রন্ট ইন্ডে কয়টা পেজ লাগবে, কি বানাবো, কয়টা ডেভেলপার লাগবে, কি কি কমপ্লেক্সিটি আসতে পারে, এই ডিসিশনগুলো আপনি নিতে পারেন একটা ইআরডি ডায়াগ্রাম দেখে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ডেটাবেস ডিজাইন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, এই জায়গাতে আমাদেরকে জোর দিতে হবে। এবং আমরা সামনে যে পাইথন, জ্যাঙ্গো, রিঅ্যাক্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যেই কোর্সটি চালু করতে চলেছি, 11তম ব্যাচ শুরু হতে চলেছে সামনে, এই ব্যাচে আমরা ডেটাবেস ডিজাইনের উপরে আলাদা দুটো মডিউল রেখেছি, ক্লাস রেখেছি, আমরা লাইভ ক্লাস রেখেছি, 8 ঘন্টা প্রি রেকর্ডেড ভিডিও, অলমোস্ট 6 থেকে 8 ঘন্টা। ডেটাবেস ডিজাইনের যেই অ্যাডভান্স বিষয়গুলো, আমরা এই সেই অ্যাডভান্স বিষয়গুলো সামনে আমাদের কোর্সের ভিতরে শিখতে চলেছি। এবং সেখানে ডেটাবেস ডিজাইনের প্রজেক্টও আমাদের রয়েছে, যাতে করে হয় কি আপনি একেবারেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডেটাবেস ডিজাইন করা, ইন্ডেক্সিং করা, ভিউ তৈরি করা, ডেটাবেজের কুইরি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা, ফাংশন তৈরি করা, স্টোর প্রসিডিউর নিয়ে কাজ করা, রিউজেবল কুইরি রাইটিং করা, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনার একটা সুযোগ পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন, সেই কেন, সেই কেনর উত্তর অলরেডি আপনি পেয়ে গেছেন। আসলে নাথিং ক্যান হ্যাপেন, কোনো কিছুই আপনার ঘটবে না, হবে না। ইউ ক্যান ইউ ক্যান ডিসাইড হোয়াট ইউ হ্যাভ টু ডু অর নট, কোনটা করবেন আপনি, কোনটা করবেন না, এইটাও আপনি ডিসাইড করতে পারবেন না যদি আপনি ইআরডি ডায়াগ্রামটা ঠিকঠাক করে নিতে না পারেন। সো মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট largely depends on your strategy, largely depends on your approach, your creativity, your strategy. That's why you have to learn database design
as well as front end development, as well as back end development. Whatever you want, database design is must. ওয়েল, আপনাদের যে কোনো প্রশ্ন থেকে থাকলে আমরা প্রশ্নে চলে আসব। তার আগে ইন্টারেক্টিভ কেয়ারের পক্ষ থেকে আপনাদের যদি কোনো অ্যানাউন্সমেন্ট থেকে থাকে তাহলে অ্যানাউন্সমেন্ট দিয়ে নেবেন, এবং যাদের আপনাদের প্রশ্ন রয়েছে, প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। আহ, আসসালামু আলাইকুম। রাবিল ভাই, আমি হচ্ছে ইন্টারনেট প্লেয়ার্স থেকে কৌশিক বলছিলাম। আহ বলবেন। সো ওকে ভাই, আসসালামু আলাইকুম ফার্স্ট অফ অল, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। সো আমি বেশি বড় করবো না। বলেন, শুনতে পাচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, হ্যাঁ? Raise your hand or ask the question in the chat box. রাফি ভাই বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই মানে কালকে তো ক্লাস স্টার্ট হবে, কিন্তু কালকে কয়টা কয়টার সময় স্টার্ট হবে এটা একটু জানাতেন। আহ, কোনটা? ক্লাসটা কয়টা থেকে স্টার্ট হবে? এই কোর্সের ক্লাস? জি 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 জি। এই কোর্সের ক্লাস কবে থেকে স্টার্ট করছি আমরা? ইন্ডিকেটর যে আছেন ওনারা ভালো বলতে পারবেন। তো লেখা ছিল কাল থেকে 1 তারিখ থেকে, কিন্তু কয়টার সময় এটা তো বলা হয়নি। ভাই আমরা হচ্ছে কবে? আপনার 15 তারিখ থেকে স্টার্ট করবো, যেহেতু রোজা শুরু হয়ে যাচ্ছে। সো ও আচ্ছা। শিডিউলটা একটু অ্যাডজাস্ট করার জন্য আমরা হচ্ছে ইনশাল্লাহ 15 তারিখে ওরিয়েন্টেশনটা হবে। সো এটা যারা এনরোল আপনারা ওইটা স্টুডেন্টস আছেন একটু তাদের জন্য। অ্যানাউন্সমেন্ট করে লার্নারদেরকে জানিয়ে দেন, হ্যাঁ? ওই যে ওয়েবসাইটে আপনারা চেঞ্জ দেখলাম কি যে 1 তারিখ জি, থেকে হবে নাকি। অবশ্যই ভাই, 1 অবশ্যই। তারিখ না, লেখা ছিল 1 তারিখ থেকে, তাই একটু আচ্ছা, জিজ্ঞেস। রমজানের কারণে হয়তো বা শুরু করতে এদিক ওদিক হতে পারে। জি বাট জি। আমরা আমাদের এই কোর্সের ভিতরে দেখেন, আহ, আমরা এই কোর্সের ভিতরে আমরা আহ, আমি বলবো যে ইউ আর ব্লেসড যারা লার্নাররা শিখছেন আপনারা। কারণ এখানে প্রি রেকর্ডেড ভিডিওর কোয়ালিটি বলেন, আমাদের টিচিং বলেন, ইন্টারেক্টিভ কেয়ারের সাপোর্ট বলেন, সব মিলিয়ে এই মুহূর্তে আমি বলবো যে লার্নারদের জন্য খুবই সুন্দর একটা জার্নি আপনাদের জন্য অপেক্ষা করছে। সো এখানে আমি আছি, সেতু ভাই রয়েছেন, মাহিন ভাই রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন। সো টিচার আপনাকে ভালো পড়াতে পারবেন কিনা, বোঝাতে পারবেন কিনা, রিসোর্স দিতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি বলবো যে এখানে একেবারেই কোনো কনফিউশন নাই। সেই সাথে কোর্স মেটেরিয়াল কেমন হবে না হবে সেই বিষয়গুলো নিয়েও আমি মনে করি যে কোনো কনফিউশন নাই, যেহেতু দীর্ঘদিন ধরেই অনেকে এখানে পড়াচ্ছেন। সো ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর ক্যারিয়ার ইন পাইথন, জ্যাঙ্গো, রিয়াক্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেটিভ কেয়ার মে বি দ্য বেস্ট চয়েস ফর ইউ রাইট দিস মোমেন্ট। কেননা দে হ্যাভ ইনস্ট্রাক্টর, দে হ্যাভ সাপোর্ট ইনস্ট্রাক্টর, দে হ্যাভ কোর্স মেটেরিয়াল, এবং দে হ্যাভ প্রি রেকর্ডেড ভিডিও রেকর্ডেড বাই আস। কারণ এখানে যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো আমরা সার্ভ করছি, পাইথনের প্রি রেকর্ডেড ভিডিও, জ্যাঙ্গোর প্রি রেকর্ডেড ভিডিও এবং এসকিউএল এর প্রি রেকর্ডেড ভিডিও, এগুলো সব আমার করা। আর হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, মানে ফ্রন্ট এন্ড পার্ট যে যে শেখাবেন আপনাদের সেতু ভাই, এই ফ্রন্ট এন্ড পার্টের প্রি রেকর্ডেড ভিডিও তারই করা। এবং এই জায়গায় গিয়ে লার্নিং বেনিফিটটা সব থেকে বেশি হয় যে লাইভ ক্লাসটা জেনে নিচ্ছেন, প্রি রেকর্ডেড ভিডিওটাও তারই করা। তাতে করে লার্নিং জার্নি আরো বেশি স্মুথ হয়, অ্যালাইন থাকাটা আরো বেশি সুবিধাজনক হয়। সো আমার পক্ষ থেকে এটাই বলবার ছিল। এনিওয়ান, এনি অ্যানাদার কোশ্চেন প্লিজ? রাবিল ভাই, হচ্ছে জি। একটা ডকুমেন্ট শেয়ার করছিলেন জ্যাঙ্গোর, ওইটা একটু শেয়ার করা যাবে? আহ, কোন ডকুমেন্টটা? ওই যে অনেকদিন আগে? কি বলছি যে জ্যাঙ্গোর জ্যাঙ্গোর হচ্ছে, হ্যাঁ, আগের ওয়েবনারে শেয়ার করছিলেন এই যে জ্যাঙ্গো কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করে আহ, দেখাচ্ছিলেন। ওই ডকুমেন্ট আপনারা কোর্সের ভিতরে সবগুলোই পেয়ে যাবেন অ্যাকচুয়ালি। আহ, বাইরে বিচ্ছিন্নভাবে ডকুমেন্ট শেয়ার করাটা একটু টাফ। আমাদের জি, জি। প্রত্যেকটা প্রি রেকর্ডেড ভিডিও থেকে শুরু করে লাইভ ক্লাস থেকে শুরু করে এগুলো সব হচ্ছে মানে ওয়েল ডকুমেন্টেড। ডকুমেন্টেড হলে হয় কি, আমাদের পড়াতে যেরকম সুবিধা হয় আপনাদের পড়তেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। জি ভাই, এই যে ভালো হয়। কেন কি ভাই, নতুন ভাবে ভাই বুঝছি ভাই, ডকুমেন্ট হচ্ছে আপনার জ্যাঙ্গোতে ভাই। আমি কয়েকদিন ট্রাই করছি, কিন্তু কিছুই বুঝতে পারি না। আপনার ভিডিওতে দেখে করলাম, দেখছি হচ্ছে অনেক ভালোভাবে হলো। কিন্তু দেখলাম কি যে যদি আগে থেকে প্র্যাকটিস করা থাকে, অলরেডি অনেক ভালো ভালো কিছু হবে।
রাইট, এই জন্য আমরা ডকুমেন্টেশন হ্যাঁ তৈরি হ্যাঁ। করে ফেলেছি। জি সো জি, ভালো এই হয় ভাই। জায়গাটা ইনশাল্লাহ আপনারা এই সার্ভিসটা বেশ ভালো পাবেন। আর একটা জিনিস সবসময় আমি বিলিভ করি, আপনারা কতটুকু করেন আমি সেটা জানি না, সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান যখন তার রেপুটেশনের জন্য কাজ করে তখন সেই প্রতিষ্ঠান থেকেই যারা সার্ভিস নেয় তারা সব থেকে ভালো সার্ভিসটা পায়। সেক্ষেত্রে আমি স্ট্রংলি রিকমেন্ড করব, যেটা আপনাদের জন্য ভালো সেটা অবশ্যই অ্যাজ এ টিচার হিসেবে রিকমেন্ড করব আমি। কেননা এই যে টিচার, আমার কাজ হচ্ছে আপনাকে পড়ানো এবং আমার কাজ হচ্ছে আপনাকে বোঝানো, আপনাকে একটা এডুকেশনাল সার্ভিস দেয়া। এই ক্ষেত্রে আমি নিরপেক্ষ। আপনি নিরপেক্ষ হিসেবে আমি যদি এই পরামর্শটা দেই আপনাকে যে যেই প্রতিষ্ঠান রেপুটেশনের জন্য কাজ করবেন আপনি সেই প্রতিষ্ঠান থেকে সার্ভিসটা নেন, তাহলে সেখান থেকে আপনি সব থেকে বেস্ট সার্ভিসটা পাবেন। এটা শুধু বাংলাদেশেরই নিয়ম এটা। সো গো অ্যাহেড, নেক্সট কোশ্চেন প্লিজ। ভাই তাহলে আমরা 15 দিন কি প্র্যাকটিস করবো, একটু প্র্যাকটিস কিছু বলেন, কি প্র্যাকটিস করা যায় এতদিন 15 দিন না বসে থেকে? না বসে থেকে আপনি এই কোর্স এনরোল করলেই প্রি রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন। প্রি রেকর্ডেড ভিডিও কিছু, মানে সবগুলো না, ভাই করছি কিছু। দেখছি, কিন্তু ইয়েটা দেখলাম কি যে আপনার জ্যাঙ্গোর উপরে তেমন কিছু ভিডিও এখনো পাবলিশ করি নাই। জ্যাঙ্গোর উপরে আপনাদের কোর্সটা 15 তারিখ থেকে যদি শুরু হয়, আমি মোস্ট প্রবাবলি এই সপ্তাহেই আপনাদের প্রি রেকর্ডেড ভিডিও 80% প্রি রেকর্ডেড ভিডিও এই সপ্তাহে গুছায় ফেলবো আমি। হ্যাঁ, জি ভাই, পোস্ট করলে অনেক ভালো হয় ভাই, মানে আমরা এই রাইট। কয়েকদিন বসে না থেকে একটু প্র্যাকটিস করলে হ্যাঁ তো হ্যাঁ, পেয়ে যেতে পারি। এই কয়দিন যাতে তো আপনাকে বসে না থাকতে হয়। আর কেন কি ভাই, এই যে জ্যাঙ্গোর ডকুমেন্টেশন একবারে ভাই বিগিনার আমার পোস্টে ভাই কিছুই বোঝা যায় না। আর ভিন্ন ভিন্ন ইউটিউবাররাও ভাই দেখি কি যে ভিন্ন ভিন্ন ভাবে বোঝায়। না, এখানে ভিন্ন ভিন্ন ভাবে বোঝালেও তারা আসলে একটা জিনিসই বোঝাচ্ছে, হয়তো বা ভিন্ন ওয়েতে বলতেছে, জি বুঝছেন? ভাই, কিন্তু আমরা এটা তো প্রথম প্রথম তো অনেক ক্যাচ ক্যাচ করা প্রথম প্রথম ওইটা ধরতে পারাটা কঠিন মনে হয়। জি সেক্ষেত্রে জি মনে হয় যে আমরা মনে হয় ভিন্ন ভিন্ন বিষয় পড়ছি বা বিষয়টা ভিন্ন, এরকম মনে হয়, তাই না? জি ওটা মনে জি। হয় বিষয়টা একই, বাট ঘটনা হচ্ছে কি ওই এক একজনের প্রেজেন্টেশন স্টাইলটা এক রকম, জি ভাই। এই জন্য ভিন্ন মনে হয়। থ্যাংক ইউ ভাই ফর ইউর কোশ্চেন। নেক্সট এনি কোশ্চেন প্লিজ। আমি দু একদিনের মধ্যে আপনাদের পাইথন জ্যাঙ্গো ব্যাচ 11 ড্যাশবোর্ড নিয়ে বসবো। ড্যাশবোর্ডের ভেতরে আপনাদের কি কি রিসোর্স আপলোড করা দরকার, ভিডিও ঠিক করা দরকার, এগুলো সব ভেরি সুন আপনারা একটা সিরিয়ালাইজড অবস্থায় পেয়ে যাবেন। তখন আমি ড্যাশবোর্ডে কি কি আছে না আছে তখন একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। এনিওয়ান এনি কোশ্চেন প্লিজ? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর টাইম। দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে নেক্সট কোনো টপিক ভাই নিয়ে। আপনার ওই যে একটা পাইথনের ইয়ে আছে, ওইটা অলরেডি আমার এনরোল করা আছে, ওইটাতে করলে কি ভালো প্রফিট লাভ হবে আপনার আমার ওইগুলো ক্লাস আহ, করে? পড়লে তো ভাই লাভ হবে, হ্যাঁ, পড়লে লাভ হবে না বিষয়টা এরকম না। প্রায় হাফ শেষ হাফ শেষ হাফ শেষ। অলরেডি পাইথন ভালোই ভালোই। ওকে, বোঝা যাচ্ছে তো না? আপনার ক্লাস ভাই আমি করছি, আপনার না আগের নাম বলে চিনতে পারবেন হয়তো, বা আপনার ক্লাস অনেক ভালো লাগে তার কারণে আসছি। থ্যাংক ইউ ভাই। আমার আমার ও, আমার তরফ থেকে ফিডব্যাক 100-তে 100 ভাই। আচ্ছা, থ্যাংক ইউ আমি থ্যাংক করছি, ইউ আমি জানি ভাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে। আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি না, এই জন্য আমার লাইটিং এর একটু কম বেশি দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। লাইটিং সাউন্ডেরও একটু কম বেশি হতে পারে, কেননা একেবারে আমি আমার স্টুডিওতে বাসায় এই মুহূর্তে নাই। এই মুহূর্তে আমি একটু রংপুরে আসছি একটা ফ্যামিলি প্রোগ্রামে। এই জন্য সাউন্ড কিংবা ক্যামেরার ভিজুয়ালাইজেশনে একটু কম বেশি হলে অবশ্যই নর্মাল দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। যিনি হোস্ট রয়েছেন আমাদের সেশনটি এন্ড করবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের ইন্টারেক্টিভ কেসের এই ফ্রি ওয়েবিনারে আপনারা সবাই জয়েন করেছেন এবং আশা করি আপনারা কিভাবে ডেটাবেস ডিজাইন করবেন সেই সম্পর্কে একটা প্রপার কিন্তু গাইডলাইন পেলেন। এবং এই ক্যারিয়ার পাথে আপনাদের কি কি হবে ভাইয়া কিন্তু আপনাদের সবাই ডিটেলসে বলেছেন। আপনাদের এই ক্যারিয়ার পাথের কোর্স লিঙ্কটি হচ্ছে আমাদের চ্যাট বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। এরপর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। থ্যাংক ইউ রাবিল ভাই এত সুন্দর একটা সেশন নেবার জন্য, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সো আজকে আমাদের এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।